বউ, আমার বউ কোথায়? তুর্যের আকস্মিক তর্জন গর্জনে কম্পিত হলো সুবিশাল চৌধুরী বাড়ি। ছেলে প্রায় 7 বছর পর দেশে ফেরার আনন্দে এতক্ষণ যে জলসা বসেছিল, মুহূর্তেই ভাটা পড়লো তাতে। তুর্য চেঁচিয়ে উঠল আবারও, অত্যন্ত ক্রোধের সাথে বলল, আমার বউ চলে গেছে মানে কি? কোথায় গেছে সে? তুর্যের হঠাৎ এহেন আচরণে বাকরুদ্ধ চৌধুরী পরিবার। যে বউকে মানে না আর না কখনো মানবে বলে দেশ ছেড়েছিল তুর্য, আজ এত বছর পর দেশে ফিরে ঘরে প্রবেশের পরবর্তী মুহূর্তে বউয়ের খোঁজ করছে। উপস্থিত সবাই হতবাক হয়ে পড়েছে যেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায়। তুর্যকে ঠিক কি উত্তর দেবে বুঝে উঠতে পারছিল না কেউই। তবে ছেলেটার এই তর্জন গর্জন খুব একটা প্রভাব ফেলতে পারল না তার মা তাহমিনা বেগমের উপরে। তিনি এগিয়ে এলেন ছেলের পানে, কপাল কুঁচকে শোধালেন, কিসের বউ? কার বউ? তুর্য যেন অবাক না হয়ে পারল না। কার বউ মানে? তুর্য কপাল টান টান করে জবাব দিল, অবশ্যই আমার বউ। সেটাই তো, তোমার বউটা এলো কোথা থেকে? তুর্য কপাল কুঁচকালো, থমথমে কণ্ঠে বলল, মা, মজা করো না তো, আমার বউকে বের করে আনো। তাহমিনা বেগম দাঁতে দাঁত চাপলেন, তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কোনো বউ নেই। মানে কি মা? আমার স্পষ্ট মনে আছে, আমার আজ থেকে 7 বছর আগে বিয়ে হয়েছিল। সেই অনুপাতে আমার এখন ছোটখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ থাকার কথা। সে বউ কোথায় আমার? সে বিয়ে তুমি তখন মানোনি, তাই তো কবুল বলার পর মুহূর্তে বউয়ের মুখ না দেখেই বিয়ের আসর ছেড়েছিলে, আর তারপর দেশ। তুর্যের মুখখানায় কিছুটা অস্থিরতা প্রকাশ পেল, তবে কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখেই বলল, তাই বলে তো আর বিয়েটা মিথ্যে হয়ে যাবে না। বিয়ে যখন করেছিলাম তখন সে আমার বউ। তাছাড়াও তখন বিয়ে মানেনি, এখন মানছি। আমার বউকে আমার কাছে ফেরত দাও। তখন যেহেতু মানোনি, এখনো মানার দরকার নেই। ধরে নাও তোমার বিয়ে হয়নি। বিস্ময়ে তুর্যের চল ঝুলে পড়ল। একজন বিবাহিত পুরুষকে তার মা কি সুন্দর অবলীলায় বলল, ধরে নাও বিয়ে হয়নি। এ কেমন কথা? তুর্য গম্ভীর কণ্ঠে বলল, পারবো না, বউ লাগবে আমার। এত বছর তো লাগেনি, এখন কি কারণে বউ লাগবে? তোমাকে বাবার যে কাজে লাগে, আমার বউকে আমার সেই কাজে লাগবে। ছেলের এমন লাগামহীন কথার দাপটে পাশেই সোফায় বসে থাকা মোজাম্মেল চৌধুরী কেসে উঠলেন খুব খুব করে। ছেলেটা তার ছোটবেলা থেকেই নির্লজ্জ, লাগামহীন, জেদি এবং রকচটা ধাঁচের। তাই তো ছেলেটাকে বেঁধে ফেলতে ওই বয়সে বিয়ে করেছিলেন, কিন্তু হলো কি, হিতে বিপরীত। এখন তো আবার এই ছেলে এত বছরে বিদেশে কাটিয়েছে, নিশ্চয়ই নির্লজ্জতার উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছে। তপ্ত নিঃশ্বাস ফেললেন তাহমিনা বেগম, শক্ত কণ্ঠে বললেন, আমরা তোমাকে পৃথার সাথে বিয়ে দিচ্ছিলাম ওদের পরিবারের সাথে আমাদের সম্পর্কটা মজবুত করার উদ্দেশ্যে। তুমি ভালোভাবে জানো ওর মা আর আমি সেই ছোটবেলা থেকেই খুব ভালো বান্ধবী ছিলাম। খুব ইচ্ছে ছিল ওর সাথে সম্পর্কটা দৃঢ় করার, নয়তো একজন 20 বছরের তরতাজা যুবকের সাথে মাত্র 10 বছরের একটা বাচ্চা মেয়ের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না আমার। কিন্তু তুমি বিয়েটা মানতে পারলে না, ভয় দেখিয়ে কবুল বলানোর পর মুহূর্তেই বিয়ের আসর ত্যাগ করলে, বাচ্চা মেয়েটার মুখটা পর্যন্ত দেখলে না। এইটুকু বলে থামলেন তাহমিনা বেগম, আবার বললেন, বিয়ের আসর ছাড়ার আগে একটা মুহূর্তের জন্য ভাবলে না তোমার এমন পদক্ষেপে ওই বাচ্চা মেয়ের উপরে কি নেমে আসবে। আমাদের সমাজ মোটেই ভালো নয়, তারা বিবাহের পর স্বামীর ছেড়ে যাওয়া মেয়েকে মোটেই ভালোভাবে দেখে না। হয়তো পৃথা ছোট ছিল, তবে ওর উপরেও তোমার পদক্ষেপের আচরণ আসতে শুরু করেছিল। মেয়েটা বাইরে বের হতে পারতো না, কেউ খেলতে নিত না, মানুষ তিরস্কার করত। ধীরে ধীরে একমাত্র তোমার কারণে ওদের সাথে আমাদের সম্পর্কের অবনতি হয়। আর ওর পরিবার চায়নি ওর উপর এই ঘটনার বিশাল আর কোনো আঁচ আসুক। ভুল বলো আর অন্যায় বলো, আমাদের বড়দের ছিল, ওই ছোট্ট মেয়েটা তোর ছিল না। এমনকি তখন ও বিয়ের মানেটাও তো ততটা বুঝতে উঠতে পারেনি। মেয়েটা ছোট ছিল, তাই ওর সাথে ঘটা কঠিন বিষয়গুলো বোঝার আগেই ওর এলাকা ছাড়ল। তোমার বিদেশ পাড়ি দেওয়ার 6 মাসের মাথায় ওরা অন্যত্র চলে গেল। মায়ের সব কথা শুনে একটু নরম হলো তুর্য, শান্ত কণ্ঠে বলল, কোথায় গেছে ও? আমাদের জন্য এলাকা ছেড়েছে নিশ্চয়ই, আমাদের বলে যাবে না কোথায় গেছে? থামলেন তাহমিনা বেগম, আবার বললেন, দেখো, ভুলটা যা করেছি আমরা বড়রা, এখানে তোমারও কোনো দোষ নেই কোনো। তুমি তখন বলেছিলে বিয়েটা তুমি করতে চাও না,
কিন্তু আমরা শুনিনি, জোর করেছি। আমরা আমাদের ভুলের জন্য অনুতপ্ত এবং তোমার কথাই মেনে নিয়েছি। গোপনে বিয়ে হয়েছিল, আবার গোপনেই এই বিয়েটা দুই পরিবারই ভেঙে দিয়েছে এক প্রকার। শুধু বাকি রয়েছে তালাকটা। তা পৃথার বাবা বলেছেন মেয়ে প্রাপ্তবয়স্ক হলে নিজ দায়িত্বে তালাক নিয়ে নেবেন। সুতরাং এই বিষয়ে আর ঝামেলা করো না। যে বিয়ে তুমি কখনো মানোইনি সেই বিয়ে নিয়ে চোটপাট দেখিও না। তালাক শব্দটা কর্ণে পৌঁছাতেই বুকটা ছ্যাদ করে উঠল তুর্যের। যে বউয়ের জন্য এতকাল অপেক্ষা করেছে, এতকাল ছটপটিয়ে মরেছে, সেই বউকে কিনা তালাক দেবে? অসম্ভব। তবে নিজের চিন্তার মধ্যভাগেই ছেলেটার মাথায় হুট করে আরেকটা চিন্তা হানা দিল। পিট পিট করে সে তাকালো মায়ের পানে, সন্ধিহান সুরে বলল, আচ্ছা, তুমি আবার কোনোভাবে আমার থেকে পৃথাকে লুকিয়ে রাখোনি তো মা? তুর্যের এহেন কথায় বেজে বিরক্ত হলো তাহমিনা বেগম। এত কিছু বুঝিয়ে বলার পরও ছেলে কেমন উদ্ভট প্রশ্ন করছে। তিনি তো এতকাল জানতেন ছেলে কোনোদিন এই বিয়ে মানবে না, তাই তো বিদেশে গিয়ে ঘাপটি মেরে রয়েছিল। তাহলে পৃথাকে লুকিয়ে রেখে তার কি লাভ? ছেলের কথায় উত্তর দিলেন না তাহমিনা বেগম। কপাল কুঁচকে বিরক্তি ভরা ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। তুর্য মায়ের থেকে চোখ ঘোরালো, গম্ভীর কণ্ঠে বলল, আরুষ। তুর্যের এবং ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে কেঁপে উঠল আরুষ। ছেলেটা তুর্যের অ্যাসিস্ট্যান্ট। আজ প্রায় 2 বছর ধরে আরুষ রয়েছে তুর্যের সাথে। এর মধ্যে সহস্রবার তুর্যকে রেগে যেতে দেখেছে সে, কিন্তু এতটা চোটপাট করতে দেখেনি কখনো। আরুষ কম্পিত কণ্ঠে বলল, জি স্যার। আমার বউ খুঁজে বের কর। আরুষ মাথা চুলকালো, আমতা আমতা করে বলল, আমি তো ম্যামকে চিনি না স্যার, যদি একটু বিস্তারিত বলতেন। আরুষের কথায় বিরক্ত হলো তুর্য, কপালে ভাঁজ ফেলে বলল, আমার বউয়ের নাম পৃথা, পৃথা ইসলাম। আর তার? থামলো তুর্য, মায়ের দিকে তাকিয়ে বলল, আমার বউয়ের রাজাকার বাপটার নাম যেন কি মা? জানি না। আদর্শের মুখশ্রী গম্ভীর রূপ ধারণ করলো। মায়ের দিক থেকে চোখ ঘুরিয়ে সে তাকালো বাবার পানে। ছেলের দৃষ্টি নিজের উপর পড়ার সাথে সাথে অন্যদিকে ফিরলেন মোজাফেল চৌধুরী। তুর্য ভ্রু কুচকানো। বাবার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো মেজে চাচা আব্বাস চৌধুরী আর ছোট চাচা অনিক চৌধুরীর দিকে। তারাও দ্রুত চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। এরপর আবারও দৃষ্টি ঘোরালো সে। চাচি আর ঘরের ভাই বোনদের উপর দৃষ্টি নিক্ষেপ করার আগেই দেখলো সব হাওয়া। দাঁতের দাঁত চাপলো তুর্য, কটমট করে বলল, এরা আমার পরিবার? মোটেও না। এরা একটা বিশ্বাসঘাতকের গোটাউন, ঘসেটি বেগমের বিশেষ্য। এরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার বউকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে, রাজাকের বাপের হাতে তুলে দিয়ে আমাকে বউ ছাড়া করেছে। সব কটাকে আমি দেখে নেব, বিশ্বাসঘাতকের দল। এইটুকু বলে থামলো তুর্য, আদেশের সুরে বলল, যত দ্রুত সম্ভব আমার বউকে খুঁজে বের করে আরুষ, নয়তো তোকে আমি পচা নর্দমায় গোসল করাবো। কথাটা বলে ধুপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের কক্ষের দিকে এগিয়ে গেল তুর্য। আরুষ বেচারা পড়ল মহা বিপদে। এখন সে কিভাবে তুর্যের বউকে খুঁজে বের করবে? এত বড় বাংলাদেশে শুধু নাম দিয়ে কাউকে খুঁজে বের করা যায় কি? কি এক যন্ত্রণা! তুর্য ধুপধাপ পা ফেলে নিজের কক্ষে এলো। ক্রোধে শরীর জ্বলছে ভীষণ, সাথে অন্তরও পুড়ছে। ঠিক কতটা আশা নিয়ে সে ফিরে এসেছিল দেশে। ভেবেছিল ছোট্ট বউটাকে আপন করে নেবে এবার, কিন্তু না, সেই বউটা তো নেই তার। পরিবারের লোকেরা খুব তো তাকে জোর করে বিয়ে দিতে পেরেছিল তখন, তেমনি জোর করে বউটাকে রেখে দিতে পারেনি। চারিদিকে শুধু বিশ্বাসঘাতক আর বিশ্বাসঘাতক। তুর্য ক্রোধে জর্জরিত হয়ে এদিক ওদিক তাকালো। হঠাৎ একটা লাগেজের পানে চোখ আটকে গেল তার। গোলাপি রঙের ছোট্ট খাট্ট একটা লাগেজ। লাগেজটার পানে তাকিয়ে তুর্য দৃষ্টি কিছুটা নরম হলো। ধীর পায়ে সে এগিয়ে গেল সেদিকে। গোলাপি রঙের ছোট্ট খাট্ট একটা লাগেজ। লাগেজটার পানে তাকিয়ে তুর্য দৃষ্টি কিছুটা নরম হলো। ধীর পায়ে সে এগিয়ে গেল সেদিকে। এই লাগেজটা তুর্য তার বইয়ের জন্য এনেছিল। এই যে গোলাপি রংটা একদম পছন্দ নয় তুর্যের, দেখলেই কেমন গা গোলায়। অথচ নিজের শক্ত বক্ত পুরুষালী গম্ভীর সত্তা ভেঙে এক প্রকার চোখ নাক বন্ধ করে দোকান থেকে এই রঙের একটি লাগেজ বাছাই করে এনেছে। ছোটবেলা থেকেই নিজের ব্যক্তিত্ব বোধে বরাবরই নারী সঙ্গ এড়িয়ে চলেছে ছেলেটা। সেই কারণবশত নারীদের পছন্দ অপছন্দ সম্পর্কে খুব একটা জ্ঞান নেই তুর্যের। তবে সে খুব করে চেয়েছিল তার তরফ থেকে দেওয়া প্রথম উপহারটা যেন পছন্দ হয় তার মাত্র 17 বছরের বাচ্চা বউয়ের। তাই তো দোকানে গিয়ে সে দোকানিকে শুনিয়েছিল, মেয়েরা কোন রংটা বেশি পছন্দ করে। দোকানি দারুণ কণ্ঠে জবাব দিয়েছিল,
গোলাপি। তুর্য আর ডানে বামে তাকায়নি। নিজের অপছন্দের কথাও চিন্তা না করে চিন্তা করেছিল তার কিশোরী বইয়ের পছন্দের কথা। বেশ, কিনে নিয়েছে এই গোলাপি রঙের লাগেজটা। পুরো লাগেজ ভরেছে অসংখ্য চকলেট, ছোট ছোট পুতুল, চুলের ব্যান্ড, হাতের ব্রেসলেট, কানের দুল, আরো মেয়েলি সামগ্রীতে। ভেবেছিল এই এত বছর পরেও বাড়িতে ফিরে প্রথমে মুখ দর্শন করবে বইয়ের। খুব যত্নে তার মান ভাঙাবে। মেয়েটা তো হয়তো এত বছরের জমে অনেক অভিযোগের ঝুলি নিয়ে বসবে তার সম্মুখে। তুর্য সে অভিযোগগুলো ভীষণ মন দিয়ে শুনবে, আধুরে ভঙ্গিতে বউকে বুকে আগলে নেবে। অথচ এটা কি হলো? বাড়ি ফিরে দেখলো তার বউ নেই। তার বিশ্বাসঘাতক পরিবারটা তার ছোট বউটাকে ধরে রাখতে পারেনি। তুর্য বসে পড়লো বইয়ের জন্য আনা গোলাপি রঙের লাগেজটার পাশে। লাগেজে হাত বোলাতে বোলাতে ব্যস্ত হলো পুরনো স্মৃতিচারণে। আজ থেকে 7 বছর আগে, তখন তুর্যের বয়স মাত্র 20 বছর। সদ্য তরতাজা এক যুবক সে। শরীরের টকবুকে রক্তের দাপট। কেবল অনার্সের প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষের উন্নতি হয়েছিল। ধীরে ধীরে জড়িয়ে পড়েছিল রাজনীতি নামক বেড়াজালে। সারাদিন এদিক ওদিক ছোটাছুটি থাকতো দলের সাথে। ছোটখাটো এক নেতাও হয়ে উঠেছিল। তেমনই একদিন কলেজ শেষে বন্ধু বান্ধবের সাথে এক সমাবেশে উপস্থিত থাকাকালে মোফাজ্জলের চৌধুরীর কল করে বাড়িতে আসার তাগিদা দিল। প্রথমে শোভা ছেলে তুর্য বাড়িতে আসার রাজি না হলেও বাবার জোরাজোরিতে শেষে রাজি হয়েছিল। মাত্র 1 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরতেই বাবা জানালো তার বিয়ে। তাও কার সাথে? তার মায়ের বান্ধবীর মাত্র 10 বছরের মেয়ের সাথে। 5ম শ্রেণীতে পড়ে মাত্র। মেয়েটাকে সে দেখেছে। বাড়ির কাছাকাছি হয় মেয়েটা প্রায় থাকতো এ বাড়িতে। ছোটখাটো চঞ্চল দেহে এক মেয়েটা দৌড়ে বেড়াতো পুরো বাড়িময়। তবে কখনো এতটা ভালোভাবে খেয়াল করে দেখা হয়নি। আর আজ কিনা তার সাথে বিয়ে, হাঁটুর বয়সী এক মেয়ের সাথে, যার সাথে তার বয়সের পার্থক্য প্রায় 10 বছরের। আচমকা এমন সংবাদে হতবুদ্ধি সম্পন্ন হয়ে পড়েছিল তুর্য। কয়েক মিনিট কেটেছিল তার ঘোরের মধ্যে। ঘোর কাটতেই বাবা মাকে চিৎকার করে সে বলেছিল, এই বিয়ে আমি করব না। কিন্তু কেউ শোনেনি তার কথা। এক প্রকার ধরে বেঁধে বসিয়েছিল বিয়ের পিড়িতে। তখনও তুর্য জেদ ধরে বসেছিল কবুল বলবে না। কিন্তু মোফাজ্জল চৌধুরী তেজ্য করার ভয় দেখিয়ে শেষ পর্যন্ত কবুল বলিয়ে ছেড়েছিল। সেও নিজের ক্রোধ আর জেদের বশেই কবুল বলার পর মুহূর্তে বইয়ের মুখ না দেখেই বিয়ের আসর ছেড়েছিল। যাওয়ার আগে অত্যন্ত ক্রোধের সাথে বলে গিয়েছিল, এই বিয়ে আমি করব না। বিয়ে করতে বলছো, বিয়ে করছি। এর বেশি আমার থেকে আর কিছু আশা করবে না। আমি না এই বিয়ে মানি আর না কখনো মানবো। বিয়ের আসরের সাথে সাথে তুর্য সেই দিনই বাড়িও ছেড়েছিল। উঠেছিল হোস্টেলে। বাবা মা বাড়ির সবাই অনেক চেষ্টা করেও বাড়িতে ফেরাতে পারেনি ছেলেকে। ওই ক্রোধের বশেই মাত্র তার 1 মাসের মাথায় দেশও ছেড়েছিল সে। ধীরে ধীরে ক্রোধ কমল। অবচেতন মন বারবার জানান দিল তার বিয়ের কথা। হোক জোর করে বিয়ে, কিন্তু বিয়েটা তো তার হয়েছে। তবে বয়সের পার্থক্যের কথা ভেবে তুর্য দমাতে চেয়েছিল নিজের ভিতরকার চেতনাকে। পারেনি সে। দিন দিন কেমন ওই ছোট্ট মেয়েটার প্রতি অনুভূতির প্রখর রূপ ধারণ করতে শুরু করলো। অদৃশ্য এক পিছুটান অনুভব করলো তার ফেলে আসা বইয়ের প্রতি। এই বুঝি পবিত্র সম্পর্কের টান, এই বুঝি ওই কবুল বলার মহাত্মা। তুর্য প্রাণপণ চেষ্টা করেছিল নিজেকে দমাতে, ছোট্ট মেয়েটার থেকে মন সরাতে। ঝুঁকতে চেয়েছিল অন্য নারীর প্রতিও, কিন্তু সে পারেনি। কোনো মেয়ের পানে পুরোপুরিভাবে তাকাতে গেলেই ভিতর থেকে বাধা দিত কেউ একজন। স্বপ্নে সে একটা ছোট্টখাটো মেয়ে শাসিয়ে বলে যেত, আমি ব্যতীত একদম অন্য কোনো মেয়ের পানে তাকাবেন না, তাহলে গলা টিপে মেরে দিব একদম। ধীরে ধীরে সময় গড়ালো আরো। তুর্য অবাধ্য এক পিছুটানে আটকে গেল বাজে ভাবে। একটা সময় বুঝলো সে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে তার বাচ্চা বউকে। অদেখা না মানা বউটা ডাকাতের ন্যায় গ্রাস করে নিয়েছে তুর্যর হৃদয়কে। দিনে দিনে বইয়ের জন্য অস্থিরতা বাড়ল। বারবার সে ফিরে আসতে চেয়েছিল দেশে, কিন্তু সেই পথ সে নিজেই বন্ধ করেছে। পড়াশোনা না করে দেশে ফেরা সম্ভব ছিল না। দিনের পর দিন ছটপটিয়ে মরছে। একটা বার বইয়ের মুখটা দেখার জন্য হৃদয় উতলা হয়ে উঠেছিল ভীষণ ভাবে। বারবার কথা বলতে ইচ্ছা হয়েছিল বইয়ের সাথে। একটাবার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে হয়েছিল, তবে চক্ষু লজ্জায় কাউকে সে কথা বলতে পারেনি কাউকে। যেভাবে বউ মানবে না বলে দেশ ছেড়েছিল, তাতে কারোর কাছে বইয়ের কথা জিজ্ঞাসা করতেও লজ্জা হচ্ছিল। আর বাড়ির লোকও কখনো যেচে তার বইয়ের কথা বলেনি তাকে। তবে তুর্য ভেবেছিল তাকে যেভাবে জোর করে বিয়ে করিয়েছিল, তেমন ভাবে তার পরিবার বউটাকেও জোর করে রাখবে, কিন্তু রাখেনি। বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে। এক রাজাকারের পাল্লায় পড়ে ঘসিটি বেগমের ন্যায় আচরণ করেছে।
কোনো রকমে পড়াশোনার 5 বছর শেষ করেই অবশ্য দেশে ফিরতে চেয়েছিল তুর্য, কিন্তু মোফাজ্জল চৌধুরী ব্যবসার কাজে আটকে দিল আবারও। শেষে সব কাজের অবসান ঘটিয়ে দেশে ফিরল প্রায় 7 বছর পর। আর ততদিনে সেই বউ ছাড়া। কি এক যন্ত্রণার ব্যাপার। ভোরের আলো ফুটেছে, নীল সুন্দর আকাশটাকে গ্রাস করে নিয়েছে উজ্জ্বল এক সূর্য। প্রতিদিনের তুলনায় আজ যেন সে একটু বেশি দীপ্তি ছড়াচ্ছে। নিজের কক্ষ থেকে অফিসের উদ্দেশ্যে একদম তৈরি হয়ে বেরিয়ে এলো তুর্য। ফর্সা সরিয়ে জড়িয়েছে কালো প্যান্ট আর সাদা শার্ট, কাঁধে ঝুলছে একখানা কালো কোট। এর মধ্যে দেখতে দেখতে প্রায় দিন 5 মতন কেটে গিয়েছে। তুর্য প্রাণপণ এই কয়েকদিন চেষ্টা করেছে নিজের বউকে খুঁজে পাওয়ার। বাবা মা পাড়া প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নিয়ে চাপ সৃষ্টি করে এখনো অবধি এইটুকু জানতে পেরেছে যে তার রাজাকার শ্বশুরটার নাম পলাশ শিকদার আর শাশুড়ির নাম সুফিয়া বেগম, আর তারা রাজশাহীতে রয়েছে। কিন্তু তারা এখন রাজশাহীতে ঠিক কোন স্থানে আছে সে খবর জানে না কেউই। তাছাড়া তারা এখান থেকে চলে গিয়েছে অনেক বছর, তাই এখানকার কারোর সাথে তাদের যোগাযোগও নেই তেমন। ধূপধাপ পা ফেলে তুর্য এসে বসলো খাবার টেবিলে, কাঁধের কোটটা ঝুলিয়ে রাখলো চেয়ারের সাথে। ইতিমধ্যে তুর্যের মা, বাবা, ছোট ভাই তৌফিক, তারেক এবং চাচা চাচিরাও খেতে বসে পড়েছে টেবিলে। তুর্য নিজের প্লেটের খাবার নিতে নিতে বলল, মা, আমার বউটা কেমন ছিল? জানি না। তাহমিনা বেগমের কাট কণ্ঠের জবাব। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল তুর্যর। এই কয়দিন ধরে বইয়ের একটা ছবি চেয়েছিল, তার মা তাকে দিতে পারেনি। এখন অন্তত এইটুকু তো বলবে তার বউকে দেখতে কেমন। না, তাও বলতে চাইছে না। কপালে ভাঁজ ফেলে তুর্য তাকালো নিজের বাবার পানে, সন্দিহান সুরে প্রশ্ন করলো, আব্বু, তোমার শ্বশুরবাড়ির লোকদের সাথে কি ঘসিরি বেগমের কোনো সম্পর্ক ছিল? মানে পূর্বপুরুষ? থামলো তুর্য, আবার বলল, সরি, এটা পূর্বপুরুষ হবে না, পূর্ব নারী হবে। ঘসিটি বেগম কি তাদের পূর্ব নারীদের মধ্যে কেউ একজন ছিল? ছেলের কথা কিছুটা অবাক হলেন মোজাম্মেল চৌধুরী। তার শ্বশুরবাড়ির সাথে তার আবার ঘসিটি বেগমের সম্পর্ক কেন থাকবে? অবাক কণ্ঠে মোফাজ্জল চৌধুরী শুধালেন, কেন? হয়তো তোমার বউ ঘসিটি বেগমের মধ্যে আচার আচরণগুলো কোথা থেকে পেয়েছে বলো তো? তাহমিনা বেগম কটমট করে তাকালেন ছেলের পানে। এই ছেলের জন্য কিনা সে রাত দিন এক করে কেঁদেছেন, বারবার অনুতপ্ত হয়েছেন এটা ভেবে যে তার জন্যই ছেলের জীবন নষ্ট হয়েছে। সে যদি ঘুণাক্ষরে টের পেতেন তার ছেলেটা দিনে দিনে বিদেশের মাটিতে এমন বজ্জাত পয়দা হয়েছে, তাহলে দেশে আসতেই বারণ করে দিতেন। অবশ্য কল করে বলে দিতেন, তোমার বাবা দেশে ফেরার দরকার নেই, তুমি ওই দেশের মাটিতেই ঘাটি গেড়ে ঘাটো। তবে তাহমিনা বেগম মুখ খুলে বললেন না কিছু। এই ছেলের সাথে কথা বলা মানে নিজের পায়ে নিজের কুড়াল মারা। এর রন্ধে রন্ধে এখন মিশে আসছে বজ্জাতি আর নির্লজ্জতা। এরপর আর খাবার টেবিলে কথা হলো না তেমন, চুপচাপ হয়ে গেল সবাই। তুর্যও খেয়ে দিয়ে বেরিয়ে পড়ল। আজ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে সে। পুরো রাজশাহী চষে ফেলবে, তবু তার বউকে চাই। ব্যস্ত সড়কে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আবার খানিক পর পর ধীর গতিতে চলে উঠেছে গাড়িগুলো। সময়টাও দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিকে ঠেকেছে। তুর্যরা কেবলই রাজশাহীর মধ্যে ঢুকেছে। ছোটখাটো একটা জ্যামে পড়ে আছে তাদের গাড়িটা। আরুষ সামনে ড্রাইভিং সিটে বসে আছে, আর পিছনের সিটে বসে ল্যাপটপে নিজের কিছু কাজ সারছিল তুর্য। আরুষ গাড়ির জানলা গলিয়ে তাকালো সম্মুখ পানে, দেখলো জ্যাম ছেড়েছে, তবে তাদের সামনে গাড়িটা চলছে না। ছেলেটা এদিক ওদিক পর্যবেক্ষণ করে দেখলো সামনের গাড়ির পাশে ফাঁকা আছে, চাইলে ওভারটেক করাই যায়। বাংলাদেশের রাস্তায় এই ওভারটেক করা আর কি, সাধারণ একটা ব্যাপার। আরুষ গাড়ি স্টার্ট করলো। সম্মুখে গাড়িটা ওভারটেক করে উঠতেই হুট করে কেউ একজন এসে পড়লো গাড়ির সম্মুখে। হকচকে উঠলো আরুষ, দ্রুত ব্রেক কষলো। আচমকা ব্রেক কষায় বেজায় বিরক্ত হলো তুর্য। হাতে ল্যাপটপ পড়ে যেতে যেতে ধরে ফেললো। কপালে ভাঁজ ফেলে উদ্যত হলো কিছু শক্ত কথা বলতে, তবে সম্মুখভাগের অবস্থা অবলম্বন করে আর কিছু বললো না। বিরক্তি ভঙ্গিতে আবারও দৃষ্টি নিক্ষেপ করলো ল্যাপটপে। আরুষ হন্তদন্ত হয়ে গাড়ি থেকে বের হলো। দেখলো কলেজের পোশাকে একটা মেয়ে বসে আছে গাড়ির সম্মুখে। বসে বসে কিছু একটা নিয়ে টানাটানি করছে ভীষণ ভাবে। আরুষ এগিয়ে গেল তার পানে, অপরাধীর নাই বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি। মেয়েটার চোখ তুলে তাকালো আরুষের পানে। গোলগাল চেহারা, দারুণ এক কন্যা সে। উজ্জ্বল শ্যামাবর্ণা মুখশ্রীতে ক্রোধ স্পষ্ট। আরুষের কণ্ঠ শুনে যেন খেপে গেল আরও। মুহূর্তেই অগ্নিমূর্তি ধারণ করলো। গলা থেকে কিছু একটা খুলে উঠে দাঁড়ালো, ঝাঁঝালো কণ্ঠে বলল, কিসের দুঃখিত? দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? দেখেছেন আপনার জন্য আমার কত বড় ক্ষতি হলো?
হাতটা ছুলে গেছে, কলেজ কার্ডটাও আপনার গাড়ির নিচে পিষে ইন্তেকাল করেছে। আরুষ পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। সত্যি গুনিয়ের কাছে থেকে ছুলে গেছে মেয়েটার, লাল রক্তেরও আবির্ভাব দেখা যাচ্ছে। আসলে দোষটা আরুষেরই। সে দেখেছে তার সম্মুখের গাড়িটা দাঁড় করানো, তখনই বুঝে যাওয়া উচিত ছিল সামনে কোনো ঘাপলা আছে, নয়তো যানজট ছাড়তেও গাড়িটা এগোচ্ছে না কেন। কিন্তু সে তো করেনি, উল্টো দুর্নীতি করে পাশ থেকে একটু ফাঁকা জায়গা দেখেই গাড়ির সামনে তুলে দিয়েছে। অনুতপ্ত হলো ছেলেটা, আমতা আমতা করে বলল, দুঃখিত। কিসের দুঃখিত? আপনার দুঃখিত ধুইকে আমি পানি খাবো? কত বড় সাহস! সামনে গাড়ি দাঁড় করানো দেখেও পিছন থেকে গাড়ি সামনে ঠেলে দিয়েছিলেন আপনি। থামলো মেয়েটা, আবারও ঝাঁঝালো কণ্ঠে বলল, এই এই আপনাকে গাড়ি চালানোর লাইসেন্স কে দিয়েছে? আমি আপনার গাড়ি চালানোর লাইসেন্সই কেড়ে নিব এক্ষুনি, বেয়াদব ড্রাইভার। আরুষ কাচুমুচু মুখ করলো, হয়তো আবারও একবার দুঃখিত বলতে চাইলো। তবে সে মুখ খোলার আগেই গাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো ভারী এক কণ্ঠস্বর। তুচ্ছ ল্যাপটপের দৃষ্টি রেখেই গম্ভীর কণ্ঠে বলল, কিছু টাকা ধরে বিদায় কর। এটাকে আরুষ? তুর্যের কথা আরো ফুঁসে উঠলো মেয়েটা। গাড়ির খোলা জানলা গলিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো তুর্যর পানে। দাঁতে দাঁত চেপে উদ্যত হলো কিছু শক্ত কথা বলার জন্য, তবে সে সুযোগ আর হয়ে উঠল না। সামনের বাস থেকে ডাক পড়লো তার আগেই। বাসের জানলা থেকে অন্য একটা মেয়ে হাত বাড়িয়ে বলল, গাড়ি ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি আয়। মেয়েটা আর কথা বাড়ালো না। তীব্র সুচালো দৃষ্টিতে শেষে একবার সে তাকালো তুর্য এবং আরুষের পানে, যেন দৃষ্টি দিয়েই বুঝিয়ে গেল, তোদের আমি দেখে নিব, সাহস থাকলে আমার সামনে পড়িস আবার। এইটুকু মেয়ে এমন ধারালো দৃষ্টিতে প্রথম আরুষ ভড়কে গেল, পরক্ষণে নিজেকে সামলে নিল। মেয়েটা দৌড়ে চলে গেল বাসের পানে। আরুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ির দিকে যেতেই চোখ পড়ল চাকার নিচে পড়া কলেজের কার্ডটির দিকে। ছেলেটা একটু ঝুঁকে কৌশলবশত হাতে তুললো কলেজের কার্ডটা। কার্ডের উপর অংশটা নষ্ট হয়ে গেছে, ছবি বা কলেজের নামটা বোঝা যাচ্ছে না তেমন, তবে মেয়েটার নাম পরিচয় এখনো স্পষ্ট। আরুষ পড়লো মেয়েটার নাম পরিচয়, চমকে উঠলো সাথে সাথে, হাতে পায়ে কাঁপন ধরলো। এটা কি সত্যি নাকি ভুল দেখছে? আরুষ আবারও পড়লো কার্ডে থাকা মেয়েটার নাম পরিচয়। ঘাড় বাঁকিয়ে একবার তাকালো তুর্যর পানে। তার কি এখন তুর্যকে কিছু বলা উচিত নাকি চেপে যাওয়া উচিত? কিন্তু পরে যদি তুর্য কিছু জানতে পারে, নির্ঘাত তাকে কুচি কুচি করে কাটবে। এলোমেলো পা ফেলে তুর্যের পানে এগিয়ে গেল আরুষ। এদিক ওদিক নজর ঘুরিয়ে ডাকলো, স্যার। তুর্য ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, গাড়ি ছাড়বি নাকি আমি এই মাঝ রাস্তায় অন্য ড্রাইভারের খোঁজ লাগাবো? আরুষ ঢোক গিলল, আমতা আমতা করে বলল, স্যার, একটু আগে মেয়েটা কি হয়েছে? মেয়েটা তার কলেজ কার্ড ফেলে গেছে। তুর্য বিরক্ত হলো বেজায়। ছেলেটা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কি মেয়ে মেয়ে করে হেদিয়ে মরছে। কণ্ঠে বেশ বিরক্তি নিয়ে তুর্য বলল, তো কলেজ কার্ড অনুযায়ী মেয়েটার নাম প্রীতা ইসলাম, বাবার নাম পলাশ শিকদার, মায়ের নাম সুফিয়া বেগম। ল্যাপটপের কিবোর্ডে হাত থেমে গেল তুর্যর। তড়িৎ গতিতে সে ফিরে তাকালো আরুষের পানে। নিজের কানকে যেন বিশ্বাস করতেই পারছে না ছেলেটা। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বললি তুই? আবার বলতো। আরুষের একবার উল্টে পাল্টে দেখলো কলেজের কার্ডটা, অতঃপর আবার বলল, স্যার, এই মেয়েটাই সম্ভবত আপনার মুরগির বাচ্চা মতো বউ ছিল। কার্ডের জন্ম তারিখ অনুসারে এই মেয়েটার বয়স 17। তুর্য নিজের কোল থেকে ল্যাপটপ পাশে রাখলো দ্রুত, হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ব্যস্ত ভঙ্গিতে আশেপাশে দৃষ্টি নিক্ষেপ করলো। অস্থির কণ্ঠে শুধালো, কোথায় আমার বউ, কোথায়? আরুষ হাত দিয়ে সম্মুখের দিকে একটা চলন্ত বাস দেখিয়ে দিল। মিনমিনিয়ে বলল, আপনার বউ ওই বাসে চলে গেছে স্যার। তুর্য তাকালো বাসের পানে, কপাল কুঁচকে বলল, তাহলে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন আহমক? তাড়াতাড়ি বাসটার পিছনে। আরুষ ব্যস্ত পায়ে গাড়িতে উঠে বসলো। তুর্য উঠে বসতে গাড়ি স্টার্ট দিল, ছুটে চললো বাসটার পিছু পিছু। কিন্তু হাই ভাগ্য যে এবারও সহায় হলো না। কিছুটা দূরে গিয়ে আবার জ্যামে পড়ে বাসটা হারিয়ে ফেললো তুর্য আর আরুষ। হতাশ হলো তুর্য, গাড়ির সিটের সাথে গা এলিয়ে দিয়ে থমথমে কণ্ঠে বলল, একবার খোঁজ পাই আমার বেয়াদব বউটার, আগে দুটো চট থাপ্পড় মেরে নেব, তারপর আদর ভালোবাসা। জ্বালিয়ে মারছে শুধু আমায়। আরুষ চুপ রইল, উত্তর দিল না কোনো। কিঞ্চিত সময় পর আবার নিজের মুখ খুলল তুর্য, হতাশ কণ্ঠে বলল, আমি বউকে খুঁজি মরছি আর বউটা আমার থেকে পালিয়ে বেরোচ্ছে। এবার মুখ খুলল আরুষ, মিনমিনিয়ে কণ্ঠে বলল, কিন্তু স্যার, আপনার বউ তো জানে না আপনি তাকে খুঁজছেন। তেতে উঠল তুর্য, দাঁতে দাঁত চেপে বলল, কেন জানবে না?
মাত্র 10 বছর বয়সে আমার মতো একটা দামড়া ছেলেকে বিয়ে করে জামাই জুটিয়ে ফেলতে পারলো, অথচ তার জামাই যে তাকে খুঁজতে পারে তা জানে না। লেদা বউ আমার। ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস ফেলল তুর্য। চোখ বন্ধ করে নিল সিটের সাথে মাথা এলিয়ে। কিঞ্চিত সময় অতিবাহিত হতেই কিছু একটা ভেবে ধপ করে চোখ দুটো খুলল আবারও। সোজা হয়ে বসে বলল, আমার বউ কি আমাদের গাড়ির সামনে পড়ে কোনো ব্যথা পেয়েছে? আর আমতা আমতা শুরু করলো। এখন যদি সে বলে দেয় যে মেয়েটার হাত ছুলে গেছে, তাহলে কেমন রিয়েক্ট করবে তুর্য? নিশ্চয়ই তাকে এই মাঝ রাস্তায় গাড়ি থেকে ঠেলে ফেলে দিবে। আর যদি না বলে বা মিথ্যা বলে, তবে পরে জানতে পারলে ঘাট থেকে মাথা আলাদা করে দিবে। সেই হিসেবে সত্যিটা বলাই বাঞ্ছনীয়। আরও সময় নিল একটু, অতঃপর তুতলিয়ে বলল, হাতের কোনোটা একটু ছুলে গেছে, রক্ত বেরিয়েছিল। তুজের বুকটা ছ্যাঁত করে উঠল যেন। এতদিন পর বউকে যাও একটু খোঁজ পেয়েছিল, তাও বউটা তার তরফ থেকে আঘাত নিয়ে গেল। মুহূর্তেই যেতে গেল তুর্য। খ্যাপাটে কণ্ঠে বলল, তুই দেখে শুনে গাড়ি চালাবি না আহম্মক। আজ তোর জন্য আমার মুরগির বাচ্চার মতো বউটা আঘাত পেল। তোর গাড়ি চালানোর লাইসেন্স আমি কেটে নেবো বেয়াদব। এই তোকে গাড়ি চালানোর লাইসেন্স কে দিয়েছে বলতো? আরুষ পড়ল মহাভাষাতে। যেমন স্বামী তেমন তার স্ত্রী, দুজনের নজর তার নিষ্পাপ লাইসেন্সের উপর। তবে এই লাইসেন্স তো তুর্যই তাকে এনে দিয়েছিল। আরুষ ঘাড় বাঁকিয়ে তাকালো তুর্যর পানে। কিছুটা ঠান্ডা কণ্ঠেই বলল, লাইসেন্স তো দিয়েছে সরকার, তবে এই লাইসেন্স করার পেছনে টাকা দিয়েছেন আপনি। আরুষের কথায় থতমত খেয়ে গেল তুর্য। আমতা আমতা করে বলল, বেটা বদমাস, চোখ কোথা রেখে গাড়ি চালাস? বাসর সরার আগে বউকে পিষিয়ে দিয়ে আমাকে বিধবা করার পায়তারা করছিলি? মির্জাফরের বংশধর কোথাকার। রাতের পর দিনের দেখা মিলেছে। সকালের সূর্যটা ধীর গতিতে তার উজ্জ্বলতা বাড়াচ্ছে। সকাল হতেই তুর্য নেমে পড়েছে তার বউয়ের খোঁজে। কাল এখানে আসতে আসতে বিকাল গড়িয়েছিল। তারপর আবার ঠিক করে হোটেলে উঠেছে, তাই আর গতকাল খোঁজাখুঁজির সুযোগ পায়নি। তাছাড়া যেহেতু রাজশাহীতে এই এলাকাতে মেয়েটার দেখা মিলেছে এবং কলেজের কার্ড পেয়েছে, তার মানে মেয়েটা এই এলাকাতেই থাকবে এবং এই এলাকারই কোনো কলেজে পড়বে। তুর্য 2টা কলেজে খুঁজে ফেলেছে ইতিমধ্যে, কিন্তু বইয়ের দেখা পায়নি কোথাও। তুর্য বুঝে আসে না শহরের বুকে একটা এলাকাতে এত কলেজের কি প্রয়োজন। একটা কলেজ হলেই তো পারতো। এখনো আশেপাশে 2-3টা কলেজ আছে। এই 2-3টা খুঁজে না পেলে আবার নতুন করে খোঁজ লাগাতে হবে বইয়ের। ছেলেটার ভাবনার মধ্যেই তারা এসে থামলো একটা মহিলা কলেজের সম্মুখে। আরুষ আর তুর্য একসাথেই নামলো গাড়ি থেকে। গেট পর্যন্ত যেতেই হঠাৎ পকেটে প্রবল ঝংকারে তুলে বেজে উঠলো তুর্যের মুঠোফোন। ছেলেটা পকেট ঘেটে মোবাইল বের করলো। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আরুষকে বলল, তুই গিয়ে খোঁজ নে, আমি কথা বলে আসছি। পৃথা হন্তদন্ত হয়ে ছুটে আসছিল কলেজের পানে। ঘুম থেকে উঠতেই আজ দেরি হয়ে গেছে। কাল হাতের ব্যথায় রাতে ঘুমাতে পারেনি একটিও। শেষ রাতে একটু ঘুমিয়ে পড়েছিল। ফলস্বরূপ উঠতে দেরি হয়েছে। সকাল আর কলেজেও আসতে দেরি। পৃথা হাত উঁচিয়ে হাত করে দেখলো ক্লাসের বাকি মাত্র 5 মিনিট। দ্রুত পা চালালো মেয়েটা। হন্তদন্ত হয়ে কলেজে ঢুকতে গিয়েও বাধা পেল। কারণ শক্তপোক্ত বক্ষের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়লো নিচে। গতকালে আঘাতপ্রাপ্ত স্থানে আবারও আঘাত পেল। চোখ মুখ কুচকে কণ্ঠে আহ মূলক ব্যথা তো ধ্বনি তুলল মেয়েটা। ব্যথা স্থানে আবারও ব্যথা পেয়ে চোখ জোড়া টলমল হলো। মাথা তুলে সম্মুখের দিকে তাকাতেই আবিষ্কার করলো অতীব মাত্রায় এক সুদর্শন যুবককে। কানে মোবাইল নিয়ে বেশ গম্ভীরভাবে কথা বলছে কারোর সাথে। এদিকে তার হাতের মতন দেহের সাথে ধাক্কা খেয়ে এক রমণী যে নাজেহাল অবস্থায় মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, সেদিকে বিন্দু মাত্র ভূক্ষেপ নেই যুবকের। পিতার রাগ লাগলো। ডাগর নয়নে সে তাকালো সুদর্শন যুবকের পানে। কালো প্যান্টের উপর শুভ্র রঙা একখানা শার্ট জড়িয়েছে যুবক। গলার কাছে একখানা কালো চশমা ঝুলন্ত। পৃথা তাকালো লোকটার মুখ পানে। একটু বেশি ফর্সা মনে হচ্ছে, কেমন ইংরেজদের মতন। ফর্সা গেলে আবারও গাঢ় চাপদারি স্থান। কিঞ্চিত মাত্রা বড় চুলগুলো পিছন থেকে ঠেলে রাখা। পৃথার ভ্রু কুচকে এলো। লোকটাকে কোথায় যেন দেখেছে মনে হচ্ছে। হ্যাঁ, এ তো গতকালের সেই লোক, যে লোকের গাড়ির সাথে ধাক্কা লেগেছিল পৃথার। লোকটার টাকার গরমও দেখিয়েছিল বেশ। ভাগ্যিস এই লোককে দেখে ক্রাশ খেতে খেতে বেঁচে গেছে, নয়তো এমন একটা ব্রিটিশ লোকের উপর ক্রাশ খেয়ে জীবনটা বরবাদ হয়ে যেত। মানুষ সুদর্শন হলে যে তার মন সুন্দর হয় না, এই লোক তার জলজান্ত প্রমাণ। নাক মুখ কুচকে নিচ থেকে উঠে দাঁড়ালো পৃথা। তার কানের কাছে বেজে উঠল তুর্যের বলা গতকালের সেই কথাটা। কিছু টাকা ধরিয়ে দিয়ে এটাকে বিদায় কর।
কথাটা মনে পড়তে ক্রোধে ফোঁস করে উঠল পৃথা। সে কি ভিক্ষুক নাকি যে টাকা দিয়ে বিদায় করবে, নাকি টাকার জন্য ষড়যন্ত্র করে লাফিয়ে গিয়ে তার গাড়ির সম্মুখে পড়েছিল? উল্টো তারা দুর্নীতি ট্রাফিক নিয়ম ভেঙে গাড়ির সামনে তুলে দিয়ে জখম করেছিল তাকে। টাকার বিষয়টা বেশ অপমানে লেগেছে পৃথার। এমনি মেয়েটা বড্ড শান্ত নম্র, কিন্তু এই টাকার অপমানটা মেনে নিতে একদম ইচ্ছুক নয় সে। অবশ্য টাকার কথাটা না বললে মেয়েটা এতটা রাগতও না। গতকাল আর আজকের রাগ নিয়ে তুর্যের পানে অগ্নি দৃষ্টিতে তাকালো মেয়েটা। কণ্ঠে ক্রোধ এঁটে বলল, এই বড় লোকের অহংকারী ছেলে, আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে কেন দিলেন? তুর্য ভ্রু কুচকালো মেয়েটার কথায়। মোবাইলে থাকা ব্যক্তিকে বলল, পরে কথা বলছি। কলটা কাটলো তুর্য। আশেপাশে তাকিয়ে বলল, যে আমাকে বলছো? আপনাকে ছাড়া তো এখানে আর কাউকে দেখছি না, আর ধাক্কাটাও তো আপনার হাতির মতো দেহের সাথেই লেগেছে আমার। তুর্যের চোখ বড় বড় হলো। নিজের দেহের পানে তাকালো সে। যথেষ্ট সুটাম দেহের অধিকারী তুর্য, আর এই মেয়ে কিনা তাকে বলছে হাতির মতন দেহ। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, তুমি কি বলে? আমার হাতির মতো দেহ? নিশ্চয়ই চোখ নষ্ট তোমার। চোখের ডাক্তার দেখো অতি দ্রুত। থামলো তুর্য, আবার বলল, আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দিইনি, বরং তুমি আমার ওই পাটকাঠির মতো দেহ নিয়ে মাছির মতো আমার উপর উড়ে এসে পড়েছিলে। আমি আবার আমার দেহের উপর কোনো মশা মাছি সহ্য করতে পারি না, তাই টোকা মেরে ফেলে দিয়েছি। পৃথা ফুঁসে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, এই এই কি বললেন আপনি? আমি পাটকাঠির মতো? মোটেই না, আমি একদম ঠিক আছি। ব্রিটিশ লোক একটা। তুর্য কটমট করে তাকালো পৃথার পানে, অত্যন্ত ক্রোধের সাথে শুধালো, কি বললে তুমি? আমি ব্রিটিশ লোক? দেখতে শুনতে তো ব্রিটিশদের মতোই, অবশ্য মনটাও ব্রিটিশগিরিতে ভরপুর। মুখ সামলে কথা বলবে বেয়াদব মেয়ে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? মুখ বাঁকালো পৃথা, ভেঙচি কেটে বলল, জানি তো। 1947 সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে পালানোর সময় তাদের কোল থেকে ভুলবশত বাংলার মাটিতে পড়ে যাওয়া ব্রিটিশের বাচ্চা আপনি। রন্ধ্রে রন্ধ্রে যার ব্রিটিশগিরি, ব্রিটিশদের বংশধর কোথাকার। একটুখানি পাঁচ আঙ্গুলের মেয়ে, বড়দের কিভাবে সম্মান করতে হয় জানো না তুমি? পরিবার থেকে এইটুকু শিক্ষা পাওনি নাকি অভদ্র মেয়ে? পৃথার চোখে চোখ রাখলো তুর্য, ধীর কণ্ঠে বলল, পরিবার থেকে ঠিকই শিক্ষা দিয়েছে, তবে সম্মান বড় ছোট দেখে হয় না, হয় মানুষের মন মানসিকতা, আচার আচরণ দেখে। আমি অবশ্যই কোনো অহংকারী টাকার গরমওয়ালা ছেলেকে সম্মান করি না। গতকাল পৃথা কথার মধ্যে তুর্যর মোবাইল বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে আরুষের নাম দেখেই কলটা ধরল সে। পৃথার পানে এক পলক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, হ্যাঁ আরুষ বল। আরুষ তেমন কথা বাড়ালো না, সরাসরি বলল, আপনার মুরগির বাচ্চার মতো বউকে পেয়ে গেছি স্যার, ভিতরে আসুন। তুর্যের কলিজা যেন শীতল হলো। একটু আগেই চটে যাওয়া মেজাজটা ঠান্ডা হলো মুহূর্তে। কল কেটে তাকালো সে পৃথার পানে, ফুরফুরে মেজাজে বলল, নিহাত মন মেজাজটা ভালো হয়ে গেছে আমার, আর ভিতরেও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা পড়ে গেছে, নয়তো তোমাকে দেখে নিতাম বেয়াদব মেয়ে। কথাটা বলে কলেজের ভিতরের দিকে পা বাড়ালো। পিছন থেকে পৃথা মুখ বাঁকালো, গলা উঁচিয়ে বলল, আরে যান যান, অহংকারী ব্রিটিশ পুরুষ। তুর্য শুনলো পৃথার কথাগুলো, তবে পাত্তা দিল না। এখন তার মন পড়ে রয়েছে কলেজের ভিতরে। এতদিনের অপেক্ষা বুঝি এই শেষ হলো। মুরগি বাচ্চার মতন বউটাকে একটা দর্শনের জন্য মনটা আনচান আনচান করে উঠল। পৃথাও তার কিছু বলল না, পিছন ঘুরে রওনা হলো নিজের বাড়ির উদ্দেশ্যে। আজ আর ক্লাস করবে না, এমনিতে দেরি হয়ে গেছে। কলেজে গেলে স্যারেরা এখন বাইরে দাঁড় করিয়ে রাখবে, তার থেকে বরং বাড়িতে গিয়ে মা বাবার হাতের ক্ষত দেখিয়ে কেঁদে কেঁদে কলেজে কল করিয়ে অসুস্থ, তাই ক্লাস করতে পারিনি এটা বলে দেবে। সময় গড়ালো। তুর্য বেশ কিছুক্ষণ বসে রইল প্রধান অধ্যাপকের কক্ষে, কিন্তু পৃথার দেখা নেই। দপ্তরে এসে জানান দিল, পৃথা আজ কলেজে আসেনি। আবারও হতাশ হলো তুর্য, বিড়বিড়িয়ে বলল, ফাঁকিবাজ বউ একটা। তবে এবার আর ভুল করলো না ছেলেটা। কলেজের কর্তৃপক্ষ এবং পৃথার সাথে পড়া ছাত্রীদের থেকে মেয়েটার বাসার ঠিকানা নিয়ে নিল, অতঃপর যাত্রা শুরু করলো শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। খানিক সময়ের মধ্যেই তুর্য এসে পৌঁছালো পৃথাদের বাড়িতে। বেশ বড় সড়ো শৌখিন বাড়িটা। তুর্য ওষ্ঠ বাঁকিয়ে হাসলো, আরুষের পানে তাকিয়ে বলল, নিশ্চয়ই আমার শ্বশুর আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছে, রাজাকারের মতো এরও টাকা মেরে দিয়ে এত সুন্দর বাড়ি করেছে। আরুষ প্রত্যুত্তর করলো না কোনো। এমনিও তুর্যের এই কথার পরিপ্রেক্ষিতে কি বলা উচিত জানা নেই তার। তুর্য এগিয়ে গেল পৃথাদের ঘরের দরজার সম্মুখে।
কলিং বেল বাজাতেই হাত বাড়িয়ে ফিরিয়ে নিল। নিজেকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল যে সব পরিপটি আছে কিনা। প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছে, যদি সকলের নজরই না কাটতে পারে তবে এত সুদর্শন হয়ে লাভ কি? নিজের পর্যবেক্ষণে সন্তুষ্ট হলো না ছেলেটা। আরুষের পানে তাকিয়ে প্রশ্ন করলো, সব ঠিক আছে তো আরুষ? আরুষ আপাতমস্তক পর্যবেক্ষণ করলো তুর্যর, অতঃপর হাসি মুখে বলল, একদম স্যার। তুর্য আশ্বস্ত হলো, হাত বাড়িয়ে বাজালো কলিং বেলটা। মিনিট খানেকের মধ্যে একজন যুবক এসে দরজাটা খুলল। নম্র কণ্ঠে তুর্যকে প্রশ্ন করলো, জি, আপনারা কারা আর কাকে চাই? এটা পলাশ শিকদারের বাড়ি না? জি উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ, আপনারা ভেতরে আসুন। তুর্য আরুষকে নিয়ে ভিতরে ঢুকলো। ছেলেটা তাদের দুজনকে বসতে বলে একটু গলা উঁচিয়ে ডাকলো পলাশ শিকদারকে। বলল, বাবা তো তোমার সাথে দেখা করতে কার সাথে এসেছে? পলাশ শিকদার নিজের কক্ষেই ছিলেন। কেউ তার সাথে দেখা করতে এসেছে শুনেই কক্ষ থেকে বাইরে এলেন। বসার কক্ষে ঢুকতে ঢুকতে বললেন, কই কারা এসেছে? তুর্য বসা থেকে উঠে দাঁড়ালো, ভালোভাবে তাকালো পলাশ শিকদারের পানে। অনেক বছর আগে দেখেছিল সে এই লোকটাকে। আগের মতন তর তাজা এখন আর নেই তিনি। চামড়ায় ভাঁজ পড়েছে, চুলগুলো শুভ্র রং ধারণ করেছে, মাথার মধ্যে টাক পড়েছে বিশাল। তবে চেহারায় মিল আছে। তুর্য স্বস্তি পেল, না সে ভোজতালে আসেনি, এটাই তার শ্বশুরবাড়ি। তুর্য এগিয়ে গেল পলাশ শিকদারের পানে, অত্যন্ত নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম শ্বশুরমশাই। পলাশ শিকদার ভ্রু কুচকালেন, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন তুর্যের পানে। ছেলেটাকে বোধহয় চিনলেন না তিনি, আবার শ্বশুর বলে সম্বোধন করছেন। পিতা ছাড়া তো কোনো মেয়ে নেই তার, তাহলে এই ছেলে শ্বশুর সে কিভাবে হলো? পলাশ কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন, তুমি কে? তুর্য যেন বিস্মিত হলো, তার শ্বশুর তাকে চিনতে পারছে না। কি এক মর্মান্তিক ঘটনা! তুর্য কাঁদতে গিয়েও কাঁদল না, নিজের মনকে সান্ত্বনা দিলেন। রাজাকার ভালো মানুষকে চিনেও না। অতঃপর ছেলেটা একটু এগিয়ে গেল পলাশ শিকদারের পানে, নিজের পরিচয় দিতে গিয়ে বলল, আমাকে চিনতে পারছেন না শ্বশুরমশাই? আমি আপনার একমাত্র মুরগির বাচ্চার মতো মেয়ের হাঁসের বাচ্চার মতো জামাই, তুর্য চৌধুরী। পলাশ শিকদার চমকালো, বিস্মিত দৃষ্টিতে তাকালেন তুর্যের পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি তুমি তুর্য? তুর্য হেসে বলল, জি, আপনার একমাত্র মেয়ের জামাই। তুর্যের উত্তর আসার সাথে সাথে গম্ভীর হলো পলাশ শিকদারের মুখশ্রী। তার স্মরণে এলো পৃথার বিয়ে, তুর্য চলে যাওয়া এবং তার পরবর্তী পরিস্থিতিগুলো। মনে মনে ক্রোধ জন্মালো বয়স্ক লোকটার। থমথমে কণ্ঠে বলল, তুমি হঠাৎ এখানে ডিভোর্স দিতে এসেছো? তা না আসলেও চলতো। প্রীতার সাথে তোমার বিয়ে হওয়ার সময় ওর বয়স কম ছিল, তাই রেজিস্ট্রি হয়নি। আইনি ডিভোর্সের ঝামেলা নেই, তবে তালাক দেওয়ার একটা বিষয় আছে। যেহেতু তোমাদের বিয়েটা হয়েছিল, তবে তা সামনে না এসে দূর থেকে দিলেই ভালো হতো। মনে মনে ক্রোধ জন্মালো বয়স্ক লোকটার। থমথমে কণ্ঠে বলল, তুমি হঠাৎ এখানে ডিভোর্স দিতে এসেছো? তা না আসলেও চলতো। পৃথার সাথে তোমার বিয়ে হওয়ার সময় ওর বয়স কম ছিল, তাই রেজিস্ট্রি হয়নি। আইনি ডিভোর্সের ঝামেলা নেই এখানে, তবে তালাক দেওয়ার একটা বিষয় আছে। যেহেতু তোমাদের বিয়েটা হয়েছিল, তবে তার সামনে না এসে দূর থেকে দিলেই ভালো হতো। থামলেন পলাশ শিকদার, আবার বললেন, পৃথা এই বিয়ে সম্পর্কে কিছুই জানে না। ওর বয়স তখন ছিল মাত্র 10। বিয়ে সংসার স্বামী কোনোই ওর জ্ঞান ছিল না। পরবর্তীতে তুমি ওকে ছেড়ে দিলে। আমরা চাইনি আমাদের জন্য ছোট্ট মেয়েটার জীবন নষ্ট হয়ে যাক, তাই এই বিয়েটা সর্বদা ওর সম্মুখে আমরা পুতুল বিয়ে বলে উপস্থাপন করছি। সুতরাং এখন যদি তুমি ওর সম্মুখে এসে ওকে তালাক দিতে চাও, বিষয়টা হিতে বিপরীত হতে পারে। ওর মনে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে। আশা করি তুমি বুঝতে পারছো আমার কথা, তাই তালাকটা দূর থেকে দিলেই ভালো হয়। পলাশ শিকদার গড়গড় করে বললেন কথাগুলো। হঠাৎ এতদিন পর তুর্যকে সম্মুখে দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিল পৌর লোকটা। পৃথার অল্প বয়সে তাদের ভুলের কারণে যে মেয়েটার জীবনে কত বড় দুর্ঘটনা ঘটে গেছে তা মেয়েকে জানতে দিতে একদম ইচ্ছুক নন পলাশ শিকদার। সে কোনোভাবেই চান না মেয়ের জীবনে আর কোনো দুর্যোগ নেমে আসুক, মন ভাঙুক বা তাদের ভুল বুঝুক। বড় আদরের মেয়ে যে তার,
তাই তো এলাকা ছাড়লো। এতগুলো দিন ধরে মেয়ের থেকে এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছেন, আর আজ কিনা সেই সত্যিটা হেঁটে এসে দাঁড়িয়েছে তার দ্বারে। ছেলেটার প্রতি ভীষণ ক্রোধ জন্মাচ্ছে, আবার মেয়ের জন্য চিন্তা হচ্ছে। মেয়েটা কোনোভাবে যদি কখনো জীবনের এত বড় সত্যের মুখোমুখি হয় তবে প্রতিজ্ঞা হবে ভেবে পাচ্ছেন না পলাশ শিকদার। তার উপর যদি জানতে পারে বিয়ের দিনই বিয়ের আসরে তার স্বামী তাকে ত্যাগ করেছিল, তখন কি করবে? পলাশ শিকদার ঠিক জানেন তার মেয়েটার উপরে ভীষণ চঞ্চল, চটপটে হলো ভিতর ভিতরে একদম নাজুক, ভীষণ আবেগী। নিজের জীবনের এত বড় সত্যি জানলে হয়তো আরো নাজুক হয়ে পড়বে। না, তিনি বেঁচে থাকতে তার মেয়ের উপর আর কোনো ঝড়ঝাপটা আসতে দিবেন না। এমনিতেই তাদের ভুলে অল্প বয়সে মেয়েটাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তুর্য শুনল পলাশ শিকদারের বলা কথাগুলো, বিস্ময়ে চোয়াল ঝুলে গেল তার। যে বউয়ের জন্য তার এত প্রতীক্ষা, এত অস্থিরতা, সেই বউ কিনা জানে না বিয়ের কথা। তার রাজাকার শ্বশুরটা তার এত বড় একখানা বিয়েকে পুতুল বিয়ে বলে চালিয়ে দিয়েছে। তুর্যের মুখশ্রী থমথমে হলো, গম্ভীর কণ্ঠে সে বলল, আমি কোনো তালাক টালাক দিতে আসিনি শ্বশুরমশাই, আমি এসেছি আমার বউকে সাথে করে নিয়ে যেতে। তুর্যের কথায় যেন বিস্ফোরণ ঘটল উপস্থিত সকলের মধ্যে। এতদিন পর ছেলেটা এসে এমন কিছু বলবে কল্পনাও করেনি কেউ। পলাশ শিকদার চুপ রইলেন, বুঝতে চেষ্টা করলেন তুর্যের মুখভঙ্গি। ছেলেটা কি সত্যি বলছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? পলাশ শিকদার চুপ রইল, চুপ থাকতে পারল না তার দুই ছেলে পিয়াস আর পিয়াল। এই ছেলেটা যে তুর্য, সে বাক্য কর্ণে পৌঁছাতে তাদের মেজাজের পারদ হৈ হৈ করে তুঙ্গে পৌঁছে গিয়েছিল। শুধুমাত্র বাবার নরম কণ্ঠের সম্মুখে থেমে রয়েছিল এতক্ষণ, কিন্তু এখন আর ধৈর্য কুলালো না। তার ছোট বোনটার জীবনের সাথে এত বড় একটা খেলা খেলে এখন আবার এসেছে তার বোনকে নিতে। গর্জে উঠল পিয়াস, অত্যন্ত ক্রোধের সাথে বলল, ঠাট্টা করছিস? এতদিন পর এসে তোর সাথে আমাদের সম্পর্কটা হাসি ঠাট্টার হলেও এখন আর তা নেই। তুই যেদিন আমার বোনকে বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিলি, সেদিনই সে সম্পর্ক ইতি ঘটেছে। তুর্য তাকালো পিয়াসের পানে, ধীর কণ্ঠে বলল, আমি মোটেও ঠাট্টা করছি না, আমি আমার বউকে নিতে এসেছি আর নিয়েই যাব। হুঙ্কার তুলল পিয়াল। তুর্যের পানে তেড়ে গিয়ে বলল, কার বউ? কিসের বউ? এখনই বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে। আগে জানলে তোকে বাড়িতেই ঢুকতে দিতাম না। কেউ স্বীকার করুক বা না করুক, আজ থেকে 7 বছর আগে পিতার সাথে আমার বিয়ে হয়েছিল। সেই অনুপাতে সে এখন আমার বউ, আর আমার বউকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। পিয়াল ক্রোধের বশে আবার তেড়ে গেল তুর্যের পানে, তবে তুর্যকে কোনো আঘাত করার আগেই তাকে থামিয়ে দিলেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে সে তুর্যকে বললেন, সে কথা তোমার সেদিন ভাবা উচিত ছিল, যেদিন আমার মেয়েকে বিয়ের আসরে ফেলে গিয়েছিলে। তাছাড়া সেদিন তো বেশ বড় মুখ করে বলেছিলে এ বিয়ে তুমি মানো না, তাহলে আজ কি হলো? তুর্যের মুখশ্রীতে অপরাধী ভাব ফুটে উঠল। নত কণ্ঠে সে বলল, আমি সেদিন ভুল করেছিলাম, আমি জানি। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি আজ। আমি সবটা মেনেই পৃথাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাই। কিন্তু আমি আমার পুরনো ভুলের পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আর আমি আমার মেয়েকে কখনোই আর তোমার হাতে তুলে দেব না। তুমি এখন আসতে পারো। ভিতরে ভিতরে কোথে ফেটে পড়ল তুর্য। ভীষণ ভাবে বলতে ইচ্ছা হলো, আমার বউকে নিয়ে যাব, আপনি বাধ্যধর কি? তবে মুখে কিছু বলল না ছেলেটা। হাজার হলো এটা তার শ্বশুর মশাই, তার উপর আজ প্রথম দিন শ্বশুর বাড়ি এবং শ্বশুরের মুখোমুখি হয়েছে সে। এদের সম্মুখে নিজের ক্রোধ প্রকাশ করা আর খারাপ হতে চাইল না। এমনি বিগত দিনে কম ভুল করেনি সে। ওষ্ঠ টেনে চোরপূর্বক হাসল তুর্য, চোখে মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলে বলল, দয়া করে আমার সাথে এমন রাজাকারদের মধ্যে ব্যবহার করবেন না শ্বশুরমশাই। আমি আমার ছোটখাটো মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া একদম ভালো নেই। আমার বউটাকে দয়া করে আমার কাছে দিয়ে দিন, আমি চলে যাই। পলাশ শিকদার হতভম্ব হলেন। এই ছেলে নির্লজ্জের মতন এসব কি বলছে? ছোটবেলা থেকে যত দূর ছেলেটাকে তিনি দেখেছিলেন তাতে জানতেন তুর্য রকচটা, গম্ভীর, জেদি ছেলে। এখন তো দেখা যাচ্ছে এ ছেলে নির্লজ্জও ভীষণ। ভাগ্যিস সেদিন তুর্য বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছে, আর বিয়ে বানবে না বলেছিল, নয়তো এই নির্লজ্জটা আজ মেয়ের জামাই হিসাবে তার গলায় বিধে থাকতো। অবশ্য না বিধে বাকি রয়েছে কোথায়? এখনো যেহেতু তালাক হয়নি, তার মানে এই নির্লজ্জটা এখনো তার মেয়েরই জামাই। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন পলাশ শিকদার, থমথমে কণ্ঠে বললেন, বিয়াদব। একদম ঠিক বলেছেন শ্বশুরমশাই,
আমার মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া আমি দিন দিন বেয়াদবে পরিণত হচ্ছি। আমার ভিতরে একটু আদব ফিরিয়ে আনতে হলেও আমার বউটাকে আমায় ফিরিয়ে দিন আপনি। একটু দয়া করুন আমার উপর। পলাশ শিকদার হয়তো বলতে চাইলেন কিছু একটা, কিন্তু তার আগে পিয়াস মুখ খুলল। বাবার পানে তাকিয়ে বলল, এটাকে এখনো সহ্য করছো কেন বাবা? এটাকে তাড়াতাড়ি বের করে দাও বাড়ি থেকে। পৃথা একটা বারো সম্পর্কে কিছু জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? পিয়াসের কথায় দাঁতের দাঁত চাপলো তুর্য, বিড়বিড়িয়ে বলল, আগে তো ভেবেছিলাম শুধুমাত্র রাজাকার শ্বশুরমশাই আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছেন। এখন তো দেখছি রাজাকারের সাথে দুটো আলবদর আলশামস ও যুক্ত আছে। আরুষ পাশেই ছিল, তাই তুর্য বিড়বিড়িয়ে কথাগুলো বললেও সে বেশ ভালোভাবেই শুনেছে সবটা। ছেলেটা একটু ঝুঁকে গেল তুর্যের পানে, ফিসফিসিয়ে বলল, এখন শুধু মোহাম্মদ আলী জিন্নাহ, ইয়াহিয়া খান আর ভুট্টো বাকি আছে স্যার। তারা চলে আসলেই 16 কালা পূর্ণ। আরুষের কথা শেষ হতে না হতেই তার পানে রক্ত চক্ষুনি তাকালো তুর্য, কটমট করে বলল, চুপ থাক আম্মক, এদের কথা একদম মুখ দিয়ে উচ্চারণ করবি না। ঘসিটি বেগম, রাজাকার, আলবদর আলশামস এদের সাথে পারছি না, তার মধ্যে যদি আবার ওই 3 বাটপার চলে আসে, এদের সাথে আমি একা মানুষ বুদ্ধিতে কুলাতে পারবো কিনা। আরুষ আমতা আমতা করলো, কিছুটা ভয়ার্ত কণ্ঠে বলল, তবুও স্যার, সবাই যখন এসেছে এরও যদি চলে আসে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, তাহলে ওই 3টার সামনে তোকে ধাক্কা মেরে দিয়ে বলবো, এই আম্মুটাকে মেরে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে স্বাধীন করে দিয়ে যান। আরো চুপসে গেল, হার বলল না কিছুই। পলাশ শিকদার তেতে উঠলেন এবার বেশ, কণ্ঠে ক্রোধ নিয়ে বললেন, আমার মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি চলে যাও। তুর্য তাকালো পলাশ শিকদারের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি বললেই তো আর সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। পৃথা আমার বিয়ে করা বউ, ওকে ডাকুন, বউ নিয়ে চলে যাই। পৃথা ঘরেই ছিল। বসার কক্ষ থেকে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এদিকেই আসছিল সে। তবে বসার কক্ষে ঢোকার আগেই তাকে থামিয়ে দিল সুফিয়া বেগম। তাড়াহুড়ো করে বললেন, কোথায় যাচ্ছিস? ওখানে ভাইয়ারা, তারপর বাবা চিৎকার চেঁচামেচি করছে কেন তাই দেখতে যাচ্ছিলাম। সুফিয়া বেগম ঢোক গিললেন, মেয়েকে কিছুতেই ওখানে যেতে দেওয়া যাবে না এই মুহূর্তে, তাহলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। একবার মেয়ে যদি সবটা জেনে যায়, ভাবতেই গলা শুকিয়ে আছে সুফিয়া বেগমের। আমতা আমতা শুরু করলেন তিনি, এদিক ওদিক দৃষ্টি ফেলে বললেন, তোর বান্ধবী রিদি কল করেছিল, কি নাকি জরুরি কাজ আছে, এক্ষুনি ওদের বাসায় যেতে বলেছে তোকে। পৃথা ভ্রু কুচকালো। তার জানা মতে রিদি এখন কলেজে থাকার কথা, সে আজ কলেজে যায়নি বলে রিদিও কি যায়নি? হয়তো যায়নি। যাক, আজ বেশ অনেকক্ষণ আড্ডা দেওয়া যাবে। পৃথা মায়ের পানে তাকালো, বলল, আচ্ছা আমি তাহলে রীতিদের বাসা থেকে ঘুরে আসি। হ্যাঁ যা। মায়ের অনুমতি পেতেই পৃথার সম্মুখের দিকে পা বাড়ালো। কলিজা কাঁপলো সুফিয়া বেগমের। হন্তদন্ত হয়ে সে হাত ধরে আটকেলেন মেয়েকে, দ্রুততার সাথে বললেন, ওদিকে কোথায় যাচ্ছিস? পিছনে দরজা দিয়ে যা। পৃথার কপালে ভাঁজ পড়ল। তার মায়ের আচার আচরণ কেমন একটা লাগছে আজ। কপালে বিন্দু বিন্দু ঘামের রেস দেখা যাচ্ছে। তার মা কি লুকাচ্ছে কিছু? পৃথা ভ্রু কুচকালো, সন্ধিহান কণ্ঠে শুধালো, মা কিছু কি হয়েছে? আমার কাছ থেকে লুকাচ্ছ কিছু? না, কি হবে, তুই বরং রিদির সাথে দেখা করে আয়, মেয়েটা কল করেছে অনেকক্ষণ। পৃথার কথা বাড়ালো না, তবে মায়ের আচরণ সন্দেহজনক। সে যাক, রিদিদের বাড়ি থেকে এসে না হয় দেখা যাবে কি হয়েছে। পৃথারও আবারও পা বাড়ালো বসার কক্ষের দিকে। সুফিয়া বেগম ব্যস্ত হয়ে আটকালেন আবারও, অতঃপর বললেন, পিছনের দরজা দিয়ে যা। সুফিয়া বেগম ব্যস্ত হয়ে আটকালেন আবার, অতঃপর বললেন, পিছনের দরজা দিয়ে যা। কেন? দেখছিস না বসার কক্ষে মানুষ, ঝামেলা হচ্ছে, ঝামেলার মধ্যে থেকে যাওয়ার দরকার কি? সুফিয়া বেগম ভুল কিছু বলেননি। পৃথা শুনল মায়ের কথা, অথবা সে পিছনের দরজা থেকেই বেরিয়ে গেল বান্ধবীদের বাড়ির উদ্দেশ্যে। তুর্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো পৃথার। শ্বশুর শালাদের বারবার বেরিয়ে যেতে বলাকে বেহায়ার মতন উপেক্ষা করে বসে রইল ছেলেটা, অথচ তার বউয়ের দেখা নেই। হয়তো এই রাজাকার শ্বশুর আর আলবলদ আলমার শালারা মিলে তার বউটাকে কোথাও সরিয়ে দিয়েছে, নতুবা এতক্ষণেও কি একবারও এদিকটাই আসতো না? তুর্য কপাল কুঁচকে ভাবলো কিছুক্ষণ। পলাশ শিকদার যদি পৃথাকে ইচ্ছাকৃতভাবেই সরিয়ে দিয়ে থাকে, তবে এইভাবে এখানে বসে থেকে লাভ কি? পৃথাকে তার ভয়ে সরিয়ে দিয়ে থাকলে অবশ্য সে যতক্ষণ এই বাড়িতে থাকবে ততক্ষণ মেয়েকে বাড়িতে আনবে না।
না, এইভাবে এখানে বসে থাকাটা ঠিক হবে না, অন্য উপায় ভাবতে হবে। যেভাবেই হোক বউকে তো নিজের নিকট নিতেই হবে। তুর্য বিচক্ষণ ভঙ্গিতে তাকালো বসার কক্ষের আনাচে কানাচে। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, প্রথমবার শ্বশুরবাড়িতে এলাম, অথচ শ্বশুরা শালাদের ব্যবহারের কি সিঁড়ি। একবার শুধু বউটাকে পাই, তারপর জামাই আদর করায় ঘন্টায় উসুল করে নেব, এই বলে রাখলাম। পলাশ শিকদার বিরক্তি নিয়ে তাকালেন তুর্যের পানে, থমথমে কণ্ঠে বললেন, না আমার বাড়ির জামাই আদর তোমার কপালে আছে, আর না আমার মেয়ে তোমার কপালে আছে। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো, ধীর কণ্ঠে বলল, চারিদিকে শুধু রাজাকার, আলবদর, আলশামস এরাই ভরপুর, তাতে কি আমি কি কম শক্তিশালী নাকি? 1971 সালে এই রাজাকার জনগোষ্ঠী পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে কম চেষ্টা তো করেনি তাদের জিতিয়ে দেওয়ার। তবুও শেষ পর্যন্ত জয় বাঙালিরাই করেছে, তেমনি আমিও জিতব। একদিন না একদিন এই রাজাকারদের হাত থেকে আমার মুরগির বাচ্চা পর্যন্ত বউটাকে উদ্ধার করবই। এইটুকু বলে থামলো তুর্য, আবার বলল, বেহায়া যখন হয়েছি বেহায়া আরও হব, তবু আমার মুরগির বাচ্চা পর্যন্ত বউটাকে উদ্ধার করেই ছাড়বো ইনশাআল্লাহ। পলাশ শিকদার, পিয়াস এবং পিয়াল তিনজনই অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তুর্য উঠে দাঁড়ালো, তাদের এই দৃষ্টিকে অগ্রাহ্য করে গলায় ঝোলানো চশমাটা চোখে পড়ল। অতঃপর আরুষকে আদেশ দিল, আরও চল, এখানে থেকে আমাদের কাজ নেই। কথাটা বলেই তুর্য ব্যস্ত পায়ে বেরিয়ে এলো বাইরে। আরুষ একবার দুই পুত্র সহ পলাশ শিকদারের পানে তাকিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাইরে। বাইরে এসে দেখলো তুর্য বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আরুষ অবাক হলো, নিজের বসের নিকট এগিয়ে গিয়ে বলল, স্যার কি হয়েছে আপনার, এমন করছেন কেন? তুর্য তাকালো আরুষের পানে, চোখ থেকে চশমা খুলে বলল, তোর বিয়ের হাতে এত দেরি হলো কেন আমক? দেখছিলি তো ওই রাজাকার আর তার রক্তে করা দুটো আলবদর, আলশামস আমার দিকে কি ভয়ঙ্কর দৃষ্টিতে দেখাচ্ছিল। আর একটু হলে তো মুরগির বাচ্চার মতো বউটাকে বিধবা করে দিয়েছিল। আমি ছাড়া পেয়েছি বাবা। আরুষ বলল না কিছুই, ড্যাব ডেবিয়ে শুধু চেয়ে রইল তুর্যর পানে। ছেলেটা বোঝার চেষ্টা করলো তুর্য কি সত্যি বলছে নাকি অভিনয় করছে, কারণ তুর্যের সাথে সে যতদিন আছে এর মধ্যে কখনো কাউকে ভয় পেতে দেখেনি সে। তার উপরে আবার অভিনয়ে পাকাপুক্ত এই লোক। আরুষকে মেয়েদের মতন এভাবে ড্যাব ডেবিয়ে চেয়ে থাকতে দেখে বিরক্ত হলো তুর্য। কপাল কুঁচকে বলল, তুই কি আমাকে মারতে চাস মির্জাপুরের বংশধর? তাদের গাড়িতে উঠ, গাড়ি চালু কর। বলা যায় না কখন আবার ওই রাজাকার দলবল নিয়ে আমার মতো হাঁসের বাচ্চার উপর হানা দেয়। একটু থামলো তুর্য, গাড়িতে উঠে বসলো, অতঃপর ভাবুক ভঙ্গিতে বলল, আমি বোধহয় একটা ভুল করেছি আরুষ। আরুষ ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, কি স্যার? তুর্য বড়ই নিরীহ মুখ করে জবাব দিল, আমার শ্বশুরের নামটা রাজাকার সাথে সাথে শিয়ালও রাখা উচিত ছিল বোধহয়। বেটা শুধু হাঁস মুরগির উপর নজর। দেখছিস না আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছে, আবার হাঁসের বাচ্চার মতো আমিটাকেও ধাওয়া করেছে। আরুষ শুনলো তুর্যের কথা, তার ভীষণভাবে বলতে ইচ্ছা হলো, কই আপনাকে তো কেউ দাওয়া করেনি। আপনার শ্বশুর আর শালার এতক্ষণও তো অনেকবার রক্তচক্ষু নিয়ে তাকিয়েছিল আপনার দিকে, আবার মারতে এসেছিল। কই তখন তো ঠিক তেজস্বরে তাদের সাথে কথা বলেছেন। বেহায়ের মতো বসে রয়েছেন, আবার নিশ্চয়ই কিছু একটা ভেবে এইভাবে ঢং দেখিয়ে পালিয়ে এসেছেন, আবার শ্বশুরের বদনামও করছেন। মনে মনে কথাগুলো বললেও মুখে কিছু বলার সাহস হলো না আরুষের। এখন কিছু বলা মানে নিজের গলায় নিজে ফাঁসি জড়ানো। এই কথাগুলো একবার যদি আরুষের মুখ থেকে কোনোভাবে বের হয়, দেখা যাবে তার বস তার ঘাট ধরে রাস্তায় কোনো বড় সড়ো ট্রাকের নিচে ফেলে বলছে, যা মির্জাপুরের বংশধর, ট্রাকের চাকার নিচে পিষে চ্যাপটা হয়ে যা। নিজের জানের মায়া সব প্রাণীর আছে। আরুষও তাই চুপ রইল, চুপচাপ নিজের গাড়ি স্টার্ট করলো। পরন্ত বিকাল, সূর্যটা তেজ কমিয়ে ঢলে পড়ছে ইতিমধ্যে। আকাশের এক কোণ জুড়ে রক্তিম আভা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের বিদায়ের। তুর্য এই কর্ষণে এসেও দাঁড়িয়ে রয়েছে পিতাদের বাড়ির সম্মুখে। বিকেলের দিকে হুট করে কল এলো আগামীকাল ঢাকায় ফিরতে হবে তাকে। ব্যবসার জরুরি কাজ পড়েছে, দেশে ফিরছে খুব বেশি দিন হয়নি, আর যে কয়টা দিন হয়েছে তাও বউ খোঁজার পিছনে লাগিয়ে দিয়েছে। ফলস্বরূপ ওইদিকে ব্যবসা পড়ে রয়েছে তার নিজ গতিতে। এখন সে গতিতেও তো গা ভাসাতে হবে, নয়তো বউকে খুঁজে পেল তাকে একটা সুন্দর জীবন দিতে অক্ষম হবে তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেললো ছেলেটা, উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো পলাশ শিকদারের বাড়ির দিকে। যদি একটা বার দেখা পাওয়া যায় তার মুরগি বাচ্চার মতন বউটার, তাকে দেখার যে হৃদয়ে বড় তৃষ্ণা জমেছে সেই বহুদিন আগে থেকেই।
পৃথা তাদের বাড়ির ছাদেই ছিল, একা একা ঘুরছিল পুরো ছাদময়। মাথায় তার গভীর চিন্তা। দুপুরে মা হঠাৎ তাকে রিদিদের বাড়িতে কেন পাঠালো মাথায় ঢুকছে না। ও বাড়িতে গিয়ে দেখলো রিদি কলেজে গিয়েছে, তাহলে সে কল করলো কিভাবে? মাকে এসে প্রশ্ন করলে মা উল্টো রাগ দেখিয়ে বলল, আমি কি তোকে মিথ্যে বলেছি? হবে হয়তো রিদি কল করেনি, অন্য কেউ করেছে, আমি রিদি ভেবেছি। কিন্তু কথা হলো, যদি রিদি কল না করে তাহলে কে কল করেছিল? তার উত্তরও সুফিয়া বেগম দিলেন না, আমতা আমতা করে বললেন, আমি কি জানি, আমি তো রিদি ভেবেছিলাম। পৃথা নিজে মনে দুপুরে ঘটা ঘটনাগুলো ভাবতে ভাবতে তাকালো রাস্তার দিকে। হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার ওপাশে। তুর্যকে দেখে বিন্দু মাত্র চিনতে অসুবিধা হলো না মেয়েটার। এ তো সেই ব্রিটিশ লোকটা। পৃথার ভ্রু কুঁচকে এলো, এই লোকটা এখানে কি করছে? তুর্যকে সম্মুখে দেখেই মেজাজ বিগড়ালো পৃথার। একে একে মনে পড়ল সকল অপমানের কথা। দাঁত কিরমির করে আশেপাশে তাকালো পৃথা। হঠাৎ ছাদের এক কোণে পড়ে থাকা কিছু ইটের টুকরো চোখ পড়তেই মাথায় খেলে গেল শয়তানি বুদ্ধি। ওষ্ঠ প্রসারিত করে হাসলো মেয়েটা। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ইটের টুকরোগুলোর নিকটে। একটু ঝুঁকে হাতে তুলে নিল বেশ বড় সড়ো একটা টুকরো। অতঃপর ছাদের কিনারে এসে এক চোখ বন্ধ করে অন্য চোখ দ্বারা নিশানা করলো তুর্যের ফর্সা কপালটা। সময় ব্যয় না করে ডান হাত দ্বারা দ্রুত ইটের টুকরোটা ছুঁড়ে মারলো তুর্যের কপাল বরাবর। বাহ, ইটের টুকরোটা খুব সুন্দরভাবে লেগে গেল তুর্যর কপালে। চমকে উঠল তুর্য, দ্রুত নিজের ডান হাত তুলে কপাল চেপে ধরলো। কণ্ঠে তুলল আহ মূলক ব্যথাতুর ধ্বনি। পৃথা দ্রুত বসে পড়লো আড়ালে, যাতে তাকে কেউ দেখতে না পায়। তুর্য কপালে হাত দিয়ে আশেপাশে তাকালো, না কোথাও দেখা যাচ্ছে না কাউকে। তাহলে ইটের টুকরোটা কে মারলো? নিশ্চয়ই তার রাজাকার শ্বশুরের দলের কেউ। এছাড়া এখানে তো আর কোনো শত্রু নেই। তুর্য দীর্ঘশ্বাস ফেললো, কপাল থেকে হাত নামিয়ে ধরলো চোখের সম্মুখে। দেখলো কিছুটা লাল রক্ত লেগে আছে হাতে। তুর্য কপাল টান টান করে দেখলো সে রক্ত। অতঃপর হতাশ কণ্ঠে বলল, আসলাম মুরগির বাচ্চার মতো বউটাকে খুঁজতে, আর বাড়ি ফিরতে হচ্ছে হাঁসের বাচ্চার মতো আমি ঠিক কপাল ফাটিয়ে। সূর্যটা আকাশ দখল করেছে, চারিদিকে নিজের উজ্জ্বলতা ছাড়িয়ে জানান দিচ্ছে নিজের অস্তিত্ব। তুর্যর ঘুম ভাঙেনি এখনো। হোটেলের শুভ্র রঙা বিছানা দখল করে উদম শরীরে উবুর হয়ে শুয়ে আছে সে। কোমর অবধি পাতলা চাদর টানা, ফর্সা পিঠটা দৃশ্যমান জানলা থেকে আসা মৃদু আলোয়। উস্কো খুস্কো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে। তুর্যর ঘুমের মধ্যে কক্ষের দরজাটা টোকা পড়ল। বাইরে থেকে আরুষ দরজায় মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, স্যার স্যার। আরুষের ডাক কর্ণে পৌঁছাতে বিরক্ত হলো তুর্য। ঘুমের মধ্যেই চোখ মুখ কুচকে ফেললো ছেলেটা। আরুষ আবার ডাকলো, 9টা বেজে গেছে, আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। 9টা বেজে গেছে। তুর্যর কর্ণে আঘাত হানলো কথাটা। এত দেরি হলো আজ তার ঘুম ভাঙতে? আজকেই তো বেশ কয়েকদিনের জন্য ঢাকায় চলে যেতে হবে তাকে। ঢাকার উদ্দেশ্যে রওনা করার আগে একবার পৃথার কলেজে যেতে চাইছিল, অথচ ঘুম থেকে উঠতেই 9টা বাজিয়ে দিল। সব এই মেয়েটার দোষ। কাল রাতে বইয়ের চিন্তাই তো ঘুমাতেই দেরি হয়েছে। না, মেয়েটা ধরা দিচ্ছে না তার নিকট, আর না শান্তিতে থাকতে দিচ্ছে। ধপ করে চোখ মিলল তুর্য। 2 হাতে ভর করে বিছানায় উঠে বসলো। মুহূর্তেই ফর্সা শরীর থেকে খসে পড়লো পাতলা চাদরটা। দৃশ্যমান হলো প্রশস্ত বুকের পেটানো ফর্সা শরীর, কালো বড় বড় লোমে আবৃত সেই বক্ষস্থল। নাভির নিচে পরনের প্যান্টটা স্থান পাওয়ার আগে পেটের 2-4টা ভাঁজ স্পষ্ট। ডান হাত তুলে মাথার চুলগুলো এলোমেলো করে দিল ছেলেটা। অতঃপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে আরুষকে বলল, তুই যা, এখানকার সব কাজকর্ম মিটিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি। গম্ভীর কণ্ঠে আরুষকে বলল, তুই যা, এখানকার সব কাজকর্ম মিটিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি এখন। আরুষের দরজা ধাক করলো না, চুপচাপ প্রস্থান করলো নিজের কাজে। তুর্য মিনিট 10-এর মধ্যেই ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। আরুষকে এদিকে কাজে রেখে সকালের নাস্তা না করেই চট চলতে বেরিয়ে পড়লো পৃথার কলেজের উদ্দেশ্যে। যদি ভাগ্যের জোরে বইয়ের দেখাটা আসে পায়, এমনি কয়েকটা দিন ঢাকায় কাটবে বিধায় বউকে খোঁজা হবে না। বউটাকে খুঁজে না পেয়ে এই যে কয়েকটা দিনের জন্য সে আবার ঢাকায় যাচ্ছে, এতে কি নিদারুণ যন্ত্রণার শিকার হচ্ছে তা কি তার মুরগির বাচ্চার মতন বউটা জানে? একদমই জানে না। মেয়েটা তো এইটুকু জানে না যে তার মতন এত সুন্দর হাঁসের বাচ্চার মতন একটা জামাই আছে। তুর্য পৃথার কলেজের সম্মুখে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। পৃথা আর রিদি আজ একই সাথে কলেজে আসছিল। শুভ্র রঙা কলেজ ড্রেসে আবৃত মেয়েটা উজ্জ্বল শ্যামা রঙের নরম দেহখানা,
মাথায় আবার শুভ্র রঙের হিজাব বাঁধা। পৃথার কলেজের ড্রেসটা সম্পূর্ণ সাদা। মাঝে মাঝে পৃথার মনে হয় এটা কলেজ ড্রেস নয়, বরং এটা বিধবা ড্রেস। তখন পৃথার খুব করে ইচ্ছা হয় কলেজের কর্তৃপক্ষকে জানাতে যে আপনারা দয়া করে আমাদের এই বিধবা পোশাকটা বাতিল করুন। বিয়ের আগে কেন আমাদের জামাইগুলোকে মেরে বিধবা বিধবা অনুভূতি দিচ্ছেন? মনে মনে কথাগুলো বললেও মুখে কখনো এই কথা প্রকাশ করতে পারে না মেয়েটা, এত সাহস তার নেই। তাছাড়া এসব কথা কলেজ কর্তৃপক্ষের নিকট বললে তারা নিশ্চয়ই তাকে বেয়াদব ভাববে। রাস্তার ফুটপাত ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতেই পৃথার হঠাৎ চোখ পড়ল তুর্যর পানে। ছেলেটা একটা কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কপালে ওয়ান টাইম একটা ব্যান্ডেজ চলচল করছে। পৃথার স্মরণে এলো গতকাল তার ঢিল ছোড়ার কথা। মেয়েটার মনে অপরাধ বোধ জন্মালো, মায়া হলো তুর্যর জন্য। তবে পৃথার চিন্তার মধ্যে হৈ হৈ করে উঠল হৃদি। তুর্যের দিকে আঙুলে তাক করে বলল, এই লোকটাই তো তোকে কাল খুঁজছিল, আমাদের কাছ থেকে তোর বাড়ির ঠিকানাও নিয়েছিল। পৃথা ভ্রু কোচকালো। এই লোকটাকে তো সেদিনের দুর্ঘটনার আগে কখনো দেখেছে বলে মনে হয় না, চেনেও না। তাহলে তাকে কেন খুঁজছিল? পৃথা কিঞ্চিত সময় নিয়ে ভাবল। হঠাৎ তার মনের ভয়ের সঞ্চার হলো। আচ্ছা, কাল খারাপ ব্যবহার করেছে বলে লোকটা বাবার নিকট তার নামে নালিশ জানাতে তাকে খোঁজেনি তো? এই মুহূর্তে অপরিচিত একজন পুরুষ তাকে খোঁজার কারণ হিসাবে এই একটা ছাড়া আর কোনো কারণ মস্তিষ্কে আসছে না। এর জন্যই বোধহয় গতকাল তাদের বাড়ির সম্মুখেও দেখেছিল তুর্যকে। একটু আগে তুর্যর জন্য পৃথার হৃদয়ে জন্মানো মায়া ফুস করে উড়ে গেল। সাথে সাথে ক্রোধের পারদ তত্তর করে বেড়ে গেল। লোকটা তাকে দুর্নীতি করে গাড়ির চাকা দিয়ে পিষে মারতে চেয়েছিল, তারপর দুঃখিত না বলে টাকার গরম দেখিয়েছিল বেশ। আবার কাল ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কত অপমানমূলক কথা বলল। তার বেলায় কিচ্ছু না, সে কিনা একটু বলেছে তার জন্য একদম বাবার কাছে নালিশ দিতে পর্যন্ত চলে গেছে। লোকটা যে সামান্য একটা কারণ নিয়ে এমন বাচ্চামের পরিচয় দিবে ভাবতেই পারেনি পৃথা। না, এখনো অবধি বাবা পর্যন্ত বিষয়টি যায়নি, আর যেতেও দেওয়া যাবে না। তার আগে এই ব্রিটিশ লোকটাকে শাসাতে হবে, নয়তো বাবার কানে একবার কথাগুলো গেলে বাবার আস্ত রাখবে না। পৃথা শক্ত ভঙ্গিতে হেঁটে গিয়ে দাঁড়ালো তুর্যর মুখোমুখি। কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি যে সামান্য একটা বিষয় নিয়ে এত দূর যাবেন আমি ভাবতেও পারিনি। তুর্য ভ্রু কুচকালো পৃথার কথায়। গাড়ির সাথে হেলান দিয়ে থমথমে কণ্ঠে বলল, মানে? হ্যাঁ, এখন তো বুঝতেই পারবেন না। বুঝতে পারবেন আমার বাড়িতে আমার নামে নালিশ দিতে যাওয়ার সময়। কি একটা ছোট ঘটনা যেখানে বেশি অপরাধ আপনার, অথচ আপনি আমার বাবার নিকট আমার নামে নালিশ দিতে এত তৎপর। তুর্যর কুঞ্চিত ভ্রু জোড়া আবারও কুঞ্চিত হলো। চোখ ছোট ছোট করে সে প্রশ্ন করল, আমি তোমার নামে তোমার বাবার নিকটে নালিশ কেন জানাবো? আজব। পৃথার কপাল কুচকালো। সরু দৃষ্টিতে তুর্যর পানে তাকিয়ে বলল, আপনি বলতে চাইছেন আপনি আমার বাবার কাছে আমার নামে নালিশ দেওয়ার ইচ্ছা পোষণ করছেন না? তুর্য নিজের দু হাত বগল দাবা করলো, নির্বিকার ভঙ্গিতে বলল, না, আমার এত অযথা সময় নেই যে তোমার মতো একটা অভদ্র বেয়াদব মেয়ের নামে তোমার বাবার নিকট নালিশ দেব। তুর্যের প্রথম বলার না কথাটার পৃথার স্বস্তির নিঃশ্বাস ফেললো। পরের কথাগুলো কর্ণে পৌঁছাতে তেতে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলল, এই ব্রিটিশ লোক, কি বললেন আপনি? আমি অভদ্র বেয়াদব? তাহলে আপনি তো বদ পাজি দুর্নীতিগ্রস্ত পুরুষ মানুষ। তুর্য চেতে গেল মুহূর্তেই, দাঁতে দাঁত চেপে বলল, এক থাপড়ে গাল লাল করে দেবো বেয়াদব মেয়ে। মুখ সামলে কথা বলো, নয়তো তোমার মুখটাই আমি ভেঙে দেব। পৃথা ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল, ভেঙে দেখুন তো, একদম নারী নির্যাতনের মামলায় 14 বছরের জন্য জেলে পুরে দেব। আর তা অবশ্যই আপনার ওই ইংরেজদের বড়লোকি জেল হবে না, হবে আমাদের বাঙালিয়ানা গরিব জেল। তুর্য হতভম্ব হলো। এইটুকু 5 আঙুলের মেয়ে কিনা তাকে জেলে পুরে দেওয়ার ভয় দেখাচ্ছে। এই মেয়ে কি জানে তার আসল পরিচয়? জানলে অবশ্যই জেল শব্দটা তার সম্মুখে উচ্চারণ করার দুঃসাহস দেখাতো না। তুর্য হিসিয়ে উঠল। পৃথার দিকে তেড়ে গিয়েও নিজেকে সংযত করলো। দাঁতের দাঁত চেপে বলল, আমাকে জেলের ভয় দেখাচ্ছ? তুমি জানো আমি কে? ইচ্ছে করে তোমাকে। থামলো তুর্য। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। না, নিজের ক্রোধ কিছুতেই বাইরে আসতে দেওয়া যাবে না, তাহলেই ঝামেলা হয়ে যাবে। খুব সহজে তার স্বরূপ প্রকাশ পেলে চলবে না। তবে এখানে আর কিছুক্ষণ থাকলে এই বেয়াদব মেয়ের তাড়নায় হয়তো নিজের খরচ ছাড়তে হবে। ক্রোধে ফোঁস করতে করতে নিজের গাড়িতে উঠে বসলো তুর্য। দ্রুত গাড়ি স্টার্ট করে মুহূর্তেই সাঁই সাঁই করে পৃথার দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। পৃথাও ভেঙচি কাটলো, তাচ্ছিল্য করে বলল, আসছে কোন দেশের লাট সাহেব যেন। হ্যাঁ,
যত সব ইংরেজদের বংশধর। কথাটা বলতে বলতে মেয়েটা ঢুকে গেল কলেজের ভিতরে। একটু পরে ক্লাস শুরু হবে তার। সূর্যের উজ্জ্বল রশ্মি, গরমে দিশাহারা প্রকৃতি, গাছের পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে সূর্যের প্রখর তাপে। এই তীব্র তাপদাহে মাথায় নিয়ে রাজশাহী টু ঢাকা মহাসড়কে সাঁই সাঁই করে চলছে তুর্যের কালো রঙের গাড়িটা। তবে হঠাৎই আরুষ রাস্তা পরিবর্তন করলো। মহাসড়ক থেকে গাড়িটা নামিয়ে নিল এক জঙ্গলের রাস্তা ধরে। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে গাড়িটা এসে থামলো এক ঘন জঙ্গলে। আশেপাশে জনমানবের চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র গাছে গাছে কিছু খেজুর শ্রেণীর প্রাণী এবং কীট পতঙ্গের সমাগম। তুর্য নেমে দাঁড়ালো গাড়ি থেকে। আশেপাশে একবার সজাগ দৃষ্টি বুলিয়ে এগিয়ে পা বাড়লো সম্মুখ পানে। কিঞ্চিত পথ পাড়ি দিতেই সম্মুখে দৃশ্যমান হলো পুরানো ভাঙচোর একটা বাড়ি। আরুষকে সাথে নিয়ে বাড়ির ভিতরের দিকে ঢুকলো তুর্য। দুজন এসে থমকে দাঁড়ালো একটা শ্যাওলা পড়া স্যাঁতস্যাঁতে কক্ষের সম্মুখে। কক্ষের দরজা বিশাল এক তালা ঝুলিয়ে পথ রোধ করে রাখা হয়েছে। তুর্য ভ্রু কুচকে তাকালো আরুষের পানে। আরুষ তাড়াহুড়ো শুরু করলো। দ্রুত পকেট থেকে চাবি বের করে খুললো তালাটা। তুর্য সময় ব্যয় করলো না, পুরোনো কাঠের দরজাটা ক্যাচ ক্যাচ ধ্বনি তুলে ভিতরে ঢুকলো। খোলা দরজা থেকে আসা আলোয় আলোকিত হলো অন্ধকার রুমটা। সম্মুখে দৃশ্যমান হলো চেয়ারের সাথে হাত পা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় এক অর্ধবয়স্ক পুরুষকে। দুর্বল তার চাহনি, শরীরের পোশাকের অবস্থা বেহাল। মনে হচ্ছে কেউ ভীষণ নির্মম ভাবে টেনে হিঁচড়ে এখানে তুলেছে। তুর্য তেতে উঠলো, গলা চড়িয়ে বলল, এটাকে চেয়ারের সাথে বেঁধেছিস কেন আমক? চেয়ার কি মাগনা পেয়েছিস? আমার টাকায় কেন চেয়ারে কেন এই দূষিত লোকটাকে বসিয়েছিস বেয়াদব? আরুষ হন্তদন্ত হয়ে ছুটে গেল চেয়ারের নিকট। চেয়ার থেকে দ্রুত লোকটাকে খুলে ছুঁড়ে ফেললো নিচে। তুর্য বাঁকা হাসলো, হাঁটু মুড়ে বসলো লোকটার পাশে। হাত বাড়িয়ে এক টানে খুলে নিল লোকটার মুখে লাগিয়ে রাখা এতক্ষণের কস্টেপটা। সাথে সাথে শোনা গেল লোকটার গগন বিদারী চিৎকার ধ্বনি। তুর্য খুব একটা পাত্তা দিল না সেদিকে। লোকটার পানে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, শাহিন মির্জা। শাহিন মির্জা জাল টাকা, ড্রাগস, ইয়াবা সহ আরো অনেক অবৈধ ব্যবসার সাথে জড়িত। স্ত্রী সবটা জানতে পারায় 3 বছর আগে স্ত্রীকে খুন করেছিলি। কথাটা বলে ভ্রু কুচকালো তুর্য। ঘাড় বাকি আরুষের পানে তাকিয়ে বলল, আমার কি এখন আমার বউকে মেরে দেওয়া উচিত আরুষ? বউটা না আমার নিকট ধরা দিচ্ছে আর না জ্বালানো কমাচ্ছে। আরুষ কাচুমুচু মুখ করলো, আমতা আমতা করে বলল, বউকে মারলে আপনি বউ পাবেন কোথায় স্যার? তুর্য কপালে ভাঁজ পড়লো, ভাবুক ভঙ্গিতে বলল, তাও ঠিক। কথাটা শেষ করে তুর্য আবার তাকালো সম্মুখের অবহেলায় পড়ে থাকা শাহিন মির্জার পানে। নির্বিকার ভঙ্গিতে বলল, বউ না হয় তার কালো দুনিয়ার সম্পর্কে জেনে গিয়েছিল বলে মেরেছিলি, কিন্তু শ্বশুরকে কেন মারলি? তো শ্বশুরও কি আমার শ্বশুরের মতো রাজাকার ছিল নাকি? শাহিন মির্জা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো তুর্যর পানে, কম্পিত কণ্ঠে বলল, আপনি কে? তুর্য বাঁকা হাসলো। আরুষের পানে ইশারা করে শাহিন মির্জাকে বলল, ওই ছেলেকে চিনিস? ওর নাম আরশ শেখ। আরুষ শেখ নামটা কর্ণে পৌঁছতে কেঁপে উঠল শাহিন মির্জা। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো আরুষের পানে, অস্পষ্ট কণ্ঠে বলল, আরুষ শেখ। তুর্য উঠে দাঁড়ালো, আরুষের পানে তাকিয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটের জন্য কলিজাটা কেন ছ্যাঁচ্যাঁত করছে আরশ? আমি বরং গাড়িতে গিয়ে বসি একটু, কল্পনায় বউটের সাথে বাসরটা সারি, ততক্ষণে তুই এটা সেবা যত্ন কর। কথাটা বলেই তুর্য ধুপধাপ পা ফেলে বেরিয়ে গেল কক্ষ থেকে। আরুষ ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে একবার, অতঃপর আবার তাকালো শাহিন মির্জার পানে। এতক্ষণে কাছুমাচু খোলস ছেড়ে বেরিয়ে এলো ছেলেটা। মুহূর্তে আরুষের চোখে মুখে ফুটে উঠল ভয়ঙ্কর হিংস্রতা। কক্ষের এক কিনারে রাখা মোটা রডগুলোর একটা রড হাতে তুলে নিল, বাঁকা হেসে বলল, ওয়েলকাম টু হেল বেব, নরকে তোমাকে স্বাগতম বেব। ওয়েলকাম টু হেল বেব, নরকে তোমাকে স্বাগতম বেব। ঘন্টাখানিক কেটে গেল। আরুষ পেরিয়ে এলো রং চং উঠে যাওয়া স্যাঁতস্যাঁতে কক্ষ থেকে। ঘেমে নিয়ে একাকার অবস্থা ছেলেটার। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে ক্ষমার্ত শ্যামবর্ণ মুখশ্রীতে। শার্টের উপরে দুটো বাটন খুলে সে এগিয়ে এলো গাড়ির দিকে। তুর্য গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। আরুষের মধ্যে আবারও কাঁচামাচা ভাব ফুটে উঠল। দুনিয়ায় কোনো মানবকে আরুষ ভয় না পেলেও এই তুর্য নামক প্রাণীর ভয়ে সে সর্বদা আড়ষ্ট। আরুষ বেশ ভালোভাবেই জানে তুর্যের ভয়ঙ্কর রূপ কতটা হিংস্র।
আরুষ আশেপাশে চোখ ঘোরালো। একবার ভাবলো তুর্যকে ডাকবে না, তবে পরক্ষণে মত পরিবর্তন করলো। এখানে আর সময় নষ্ট করাটা ঠিক হবে না, অতি দ্রুত তাদের ঢাকায় যেতে হবে, সেখানেও কাজ আছে অনেক। একটু কেশে গলা পরিষ্কার করলো আরুষ, ধীর কণ্ঠে বলল, স্যার। তুর্য নড়ে চড়ে উঠলো, বিরক্তিতে কপাল কুঁচকে চোখ দুটো খুললো সাথে সাথে। আরুষের পানে তাকিয়ে বলল, দিলি আবার শখের বাসাটা মাঝপথে আটকে? কেবল বউটাকে চুমো খেতে নিয়েছিলাম, তাও তো সহ্য হলো না। কাকের মতো কাকা করতে করতে উড়ে এলি। শুধু শুধু কি তোকে আমি মির্জাফর বংশধর বলি? আরুষ আমতা আমতা করলো, বোকা বোকা কণ্ঠে বলল, দুঃখিত স্যার, আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম। আপনার বাসর ভাঙার কোনো ইচ্ছে আমার ছিল না। তুর্য সরু দৃষ্টিতে তাকালো আরুষের পানে, আদেশের সুরে বলল, গাড়িতে উঠে বস, ঢাকা যেতে হবে। আরুষ এলোমেলো দৃষ্টি ফেললো, বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ভিতরে বেশ সাহসের সঞ্চার ঘটালো। অতবার বলল, স্যার, আপনি আর কতদিন আমার মাথায় নুন রেখে বড়ি খাবেন? নাক মুখ কুচকালো তুর্য, অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, এই মির্জাফরের বংশধর, একদম আমার নামে মিথ্যা বদনাম ছড়াবি না। আমি মোটে নুন দিয়ে বড়াই খাই না। আমি বাজার থেকে সবসময় মিষ্টি বড়াই কিনি, আর কোনোভাবে 2-4টা টক বড়াই পড়লে তোকে খাওয়াই, নিজে খাই না। আরুষ হতাশ হলো, এই লোকের সাথে কথা বলাই বেকার। এর সাথে কথা বলার থেকে নিজের মাথায় একটা বাড়ি মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে গিয়ে 2-4টা সেলাই নিয়ে বাড়ি ফেরা ঢের ভালো। চারিদিকে উৎসব লেগেছে, বসন্ত উৎসব, সাথে আবার ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসেও ভালোবাসার মানুষের কাছ থেকে কি দূরে থাকা সম্ভব? তুই 3 দিন আগে থেকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ, বুক ধরপড় করে সারাক্ষণ চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠছে সে ক্রমশ। তার মুরগির বাচ্চার মতো বউটাকে যেন কত ছেলেরা এই ভালোবাসা দিবসে প্রেম নিবেদন করবে, তার উপর তার বউটা তাদের বিয়ের কথা জানেও না। যদি কোনোভাবে তার না দেখাবো কারো ভালোবাসা গ্রহণ করে ফেলে, খুদকুড়ের লোভ দেখিয়ে যদি কেউ পটিয়ে নেয় মুরগির বাচ্চার মতন বউটাকে, তুর্যর বুক কাঁপছে, অস্থির হয়ে উঠছে সে। তাই তো ঢাকায় যাওয়ার 4 দিনের মাথায় আবার রাজশাহী ফিরল ছেলেটা। এই 4 দিন পর যে ভালোবাসা দিবস, এটা একদমই খেয়াল ছিল না। খেয়াল থাকলে ব্যবসা গোল্লাই গেলেও তো কেউ তাকে ঢাকায় নিতে পারতো না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, আরুষকে সাথে নিয়ে প্রীতের কলেজে ঢুকলো। বসন্ত উৎসবের রঙে রেঙেছে পুরো কলেজ চত্বর। প্রায় সকল মেয়ের শরীরেই বাসন্তী রঙা শাড়ি পেঁচানো নানা বাহারে সাজিয়েছে নিজেদের। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেশ বড়সড় স্টেজে সাজানো হয়েছে কলেজ মাঠে। আর এই উৎসবের তাগিদে বাইরের মানুষদের আজ ভিতরে ঢোকার অনুমতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই সুযোগ মোটেও হাতছাড়া করেনি তুর্য। যদিও সে এমনি চাইলেও যে কোনো সময় কলেজে ঢুকে আসার ক্ষমতা রাখে, তবু সাধারণ মানুষদের সাথে মিলেমিশে বউকে দেখার তাগিদেই এই সুযোগটা লুফে নিয়েছে। তুর্য আজ তার শরীরে একখানা বাসন্তী রঙের পাঞ্জাবি জড়িয়েছে, গলার কাজটায় আবার কিঞ্চিত লাল রঙের নকশা। ফর্সা শরীরে পাঞ্জাবিটা মানিয়েছে দারুণ। হাতে হাত ঘড়ি, মাথার চুলগুলো পিছনে ঠেলা, আরুষের শ্বাসটাও প্রায় একই রকম। তুর্য হাত উঠিয়ে নিজের পাঞ্জাবির কলার ঠিক করলো। আরুষকে জিজ্ঞাসা করলো, আমাকে কেমন লাগছে আরুষ? আমার বউ আমাকে দেখে পাগল হবে তো? আরুষ বিস্তর হাসলো, খুশিতে গদগদ হয়ে বলল, শুধু পাগলই হবে না স্যার, একদম গলায় জ্বলে পড়বে। আপনাকে আজ যা লাগছে না। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, তুই আবার আমার দিকে নজর দিস না আরুষ, আমি কিন্তু ছেলেদের প্রতি একদম আগ্রহী নই। তাছাড়া আমার ছোটখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ আছে। আরুষ চুপসে গেল। সে কি বলল আর এই লোক কোথায় নিয়ে গেল? সে কি গিয়ে নাকি যে তুর্যর পানে নজর দেবে? ছি, কি সব বাজে বাজে কথা। আরুষ মনে মনে তুর্যের এই জঘন্য ভাষ্যের তীব্র নিন্দা জানালেও প্রকাশ্যে চুপ রইল। আশেপাশে তাকিয়ে দেখতে শুরু করলো মহিলা কলেজের সুন্দরী রমণীদের। তুর্য চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো একবার, অতঃপর পিছনে ঘুরে অন্যদিকে যেতেই উদ্যত হলো। হঠাৎ করে হাতে টান অনুভব করলো ছেলেটা। একরাশ বিরক্তি নিয়ে পিছনে ঘুরে তাকালো তুর্য। অমনি যেন থমকে গেল। এ তো সেদিনে সেই ঝকড়টে মেয়েটা। সেই মেয়েটা হঠাৎ করে এত সুন্দরী কিভাবে হলো? উজ্জ্বল শ্যামাবর্ণ শরীরে বাসন্তী রঙের শাড়িটা জড়িয়েছে সেই ঝগড়টি নারী, চুলগুলো খোলা, চোখ মোটা কালো কাজলের প্রলেপ, মুখশ্রীতে হালকা মেকআপ। তুর্যের হৃৎস্পন্দন বেড়ে গেল, দৃষ্টি মুগ্ধ হলো ছেলেটার। কিন্তু পরক্ষণে সে মনকে ধাতস্থ করলো। নিজের হৃদয়ে এমন পাপ কার্যের তীব্র নিন্দা জানানো। মস্তিষ্ক দ্বারা কঠোরভাবে হৃদয়কে শাসালো তার বউ আছে বলে। বউ থাকতে অন্য নারীর পানে তাকানো পাপ, মহা পাপ।
তুর্য ঢোক গিলল। নিজের হৃদয়কে পাপ কার্য থেকে বিরত রাখতে আবার উদ্যত হলো অন্যদিকে চলে যেতে। তখনই পিছন থেকে চেঁচানোর শব্দ এলো। পৃথা চেঁচিয়ে বলল, আরে আরে আমার শাড়ি শাড়ি। তুর্য থমকে দাঁড়ালো, ভ্রুকুচকে তাকালো সে পিছন দিকে। ভালোভাবে খেয়াল করে দেখলো তার হাত ঘড়ির সাথে মেয়েটার শাড়ির আঁচল বেঁধেছে। তুর্য কিছু বলার আগেই পৃথা দ্রুত এগিয়ে এলো। আজ আর তার তেমন ঝগড়া বিবাদে না জড়িয়ে নিঃশব্দে শাড়ি ছাড়ানোর চেষ্টা করলো তুর্যের হাত ঘড়ি থেকে, কিন্তু পারল না। বেশ কিছুক্ষণ চেষ্টা করে ব্যর্থ পৃথা। বিরক্ত হলো তুর্য, কপাল কুঁচকে বলল, আমি দেখছি, সরো। পৃথা সরে দাঁড়ালো। তুর্য কিছুক্ষণ সময় নিয়ে টানাটানি করলো মেয়েটার শাড়ির আঁচল নিয়ে, কিন্তু সে ব্যর্থ। আর এদিকে বিরক্ত বেরিয়ে চরম পর্যায়ে যেন। সে কোনো ইতি উতি না করে একটানে শাড়ির আঁচলটা ছিঁড়ে ফেলেই ক্ষান্ত হলো ছেলেটা। অতবার বলল, বেশ হয়ে গেছে। পৃথা চমকালো বেশ। নিজের শাড়ির আঁচলটা দুই হাতে ধরলো চোখের সম্মুখে। কান্না পেয়ে গেল মুহূর্তে। নতুন শাড়ি তার মাত্র আজই পরেছে, তার মধ্যে এই ব্রিটিশ লোকটা ছিঁড়ে ফেললো। তেতে উঠলো পৃথা, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি করলেন আপনি? আমার শাড়িটা ছিঁড়ে ফেললেন। তুর্য নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, এভাবে নির্লজ্জের মতো অন্যের ঘড়িতে আটকালে তো ছিড়বেই। সব দোষ আমার শাড়ি, তাই না? আপনার ঘড়ির কোনো দোষ নেই। আমার শাড়ি যদি নির্লজ্জ হয় তবে আপনার ঘড়িও নির্লজ্জ। মোটেও না, আমার ঘড়ি আমার মতো সভ্য। উষ্ট বাগালো পৃথা, তাচ্ছিল্যের স্বরে বলল, আপনি সভ্য তবে অসভ্য কে? তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, তুমি আমার মতো একজন মানুষকে অসভ্য বলতে চাইছো, বেয়াদব মেয়ে? পৃথা কিছু বলতে চাইলো, তবে তার আগেই কথোপকথনের মধ্যে ফড়ং কাটলো আরুষ। তুর্যকে ডেকে বলল, স্যার। তুর্য গৌজরে উঠলো, আরুষকে ধমকে বলল, চুপ আরুষ, একদম আমাকে থামাতে আসবি না। আজ এই বেয়াদব মেয়েটাকে একটা শিক্ষা দিয়ে ছাড়বো আমি। তুর্যের কথায় তেলে বেগুনে জ্বলে উঠলো পৃথা। চড়া গলায় বলল, কি বলেন আপনি? আমি বেয়াদব? আপনি তো ইংরেজদের বংশধর, পাজি বদমাইশ পুরুষ মানুষ। অভদ্র মেয়ে, মুখ সামলে কথা বলো। বলবো না। কি করবেন আপনি? তুর্য রেগে গেল আরো। নিজের রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে পৃথার শাড়ির আঁচলটা ধরে আরো কিছুটা অংশ ছিঁড়ে দিল। পৃথা হাঁ হয়ে গেল, ক্রোধে রিড়ি করে উঠলো তার শরীরখানা। অগ্নির দৃষ্টিতে তাকালো তুর্যর পানে। তুর্য যদিও খুব একটা পাত্তা দিল না সেই দৃষ্টিকে। পৃথা হুট করে পা উঁচু করে দাঁড়ালো তুর্যর সম্মুখে। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই হাত বাড়িয়ে দুহাত দিয়ে খামচে ধরলো তুর্যর পাঞ্জাবির গলার কাছের অংশটা। শক্ত হাতে টেনে ছিঁড়ে দিল মুহূর্তে। দাঁতে দাঁত চেপে বলল, শোধবোধ। তুর্য ফুঁসে উঠল আরো। নিজের গলার দিকে তাকিয়ে ক্রোধে চরম পর্যায় তার। বুকের কাছটা ছিঁড়ে ফর্সা বক্ষভাগ মুক্ত হয়ে উঠেছে জর্ণ সম্মুখে। তুর্যের মেজাজে পারদ লাফিয়ে লাফিয়ে উপরে উঠল। রক্ত লাল হলো চক্ষুদয়। কপালের নমনীয় রগগুলো ফুলে ফেপে উঠছে ইতিমধ্যে। স্থান কাল পাত্র কোনো দিন না ভেবে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল পৃথার নরম গালে। পৃথা স্তব্ধ হলো। অজান্তে মেয়েটার ডান হাত চলে গেল গালে। ছলছল করে উঠল চোখ দুটো। বাবা ভাই হাজার বকলে কেউ কখনো মারেনি তাকে, অথচ এই অপরিচিত পুরুষ এভাবে মেরে দিল। পৃথা আশেপাশে তাকালো। তাদের ঝামেলাকে ঘিরে ছোটখাটো একটা জটলা পেকে গেছে ইতিমধ্যে। লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে পৃথার, আবারও কান্নাও পাচ্ছে। পৃথা দাঁড়ালো না এক মুহূর্ত, দৌড়ে ওই স্থান থেকে প্রস্থান করলো একটু সময়ের মধ্যেই। আরুষ এতক্ষণ হতভম্ব হয়ে দেখছিল দুজনের ঝগড়া। পৃথা দৌড়ে যেতেই মুখ খুলল সে। তুর্যর পানে তাকিয়ে বলল, স্যার। তুর্য মহা বিরক্ত নিয়ে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, কি হয়েছে? জিহ্ব দ্বারা নিজের দুই ওষ্ঠ ভেজালো আরুষ। আমতা আমতা করে বলল, স্যার, এই মেয়েটাই আপনার মুরগির বাচ্চার মতো বউ। তুর্য বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আরুষের পানে, অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, এই দাজ্জাল মহিলা আমার বউ? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।